আপনার নামটা একটু বলেন প্রথমেই। আমার নাম সোহান। সোহান, বয়স কত? আমার বয়স 40। আমরা শুরু করি একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে বলতে চান। তার আগে একটু বলেন জন্ম জেলা কোথায়? আমার জন্ম জেলা মাদারীপুর। মাদারীপুর থানা আমার মাদারীপুর, আচ্ছা। উত্তর দুধখালি গ্রাম। জি। ছোটোবেলায় আমার বাবা আমার মাকে ছেড়ে তিনি আর একটা বিয়ে করে ঢাকায় চলে আসে। আচ্ছা। তা চলে আসার পরে আমরা খুব অসহায়ের ভিতরেই সময় দিনটা পার করতেছি। মা কি করবে, এর ভিতরে আমার ছোট্ট একটা বোন আছে ছোট, তাকে পালতে খুব কষ্ট হইতেছিল। তার এমন মার বুকে দুধও ছিল না। আমি আমার মামার পার্শ্ববর্তী বাসা ছিল আমার মামা, তার বাসায় যদি গায়ে দুধ আনতে যেতাম, কখনো দিত কখনো দিত না, কখনো থ্রো করে ফালাই দিত আপনার এই পাত্রটা। যাই হোক, এভাবে পরে মার যে কিছু টাকা ছিল, পুঁজি টাকা ছিল, জোগাড় করা যে টাকাগুলি শেষ হয়ে গেল। আমি ঢাকায় মাকে নিয়ে চলে আসলাম বাড্ডা একটা বাসায়। আপনার 50 টাকা না 60 টাকা ভাড়া ছিল তখন। 60 টাকা বাসায় আমি উঠলাম। ওইটা পরে আসে আমাকে, আমি মতিঝিল গেলাম। আচ্ছা। মতিঝিল যায় আমি আমার কাকা, ছোটো কাকার সাথে দেখা করলাম। ছোটো কাকা করলো কি, তার পাশাপাশি একটা স্টেশনারি দোকান ছিল। আচ্ছা। তো স্টেশনারি দোকানে সিমেক্স ট্রেডার্স, আমার মনে আছে সিমেক্স। কত সালের ঘটনা মনে আছে এটা আনুমানিক? এটা আপনার হলো 85 86। আচ্ছা, ওকে। তা আমি সেখানে গেলাম। সে আমাকে খুব সহজেই নিয়ে নিল। আমাকে বেতন 700 টাকা ধরলো। মানে মানবিক কারণে বেতন 700 টাকা হয় না, সেই কারণে ওই যে আমার কাকার ফ্রেন্ড, আমার তার ভাইস্তা হই, সেই সুবাদে আমার এই বেতনটা ধরলো। পরে এখানে আমি মতিঝিল যাই আসি, ডিউটি করি। তো এক পর্যায়ে সে আমার কাজকর্ম খুব খুশি। তো বলছি তুই আমার বাসায় থাক, ওনার বাড়ি আবার যাত্রাবাড়ি। জি। তো আমি মারে বললাম যে মা, এখানে আমার কিন্তু তখন ছোট্ট একটা ভাই, ছোট্ট একটা আর 2টা বোন, ঠিক আছে, আমরা 4 ভাই বোন। জি। আপনি একাই শুধু ঢাকাতে আর বাকি সবাই বাড়িতে? না, সবাই ঢাকাতে। সবাই ঢাকাতে। আপনি সবার বড়? জি। ওকে। তা এখন মায় বলতেছে তোর এই 700 টাকায় তো ফ্যামিলি চলবে না। খুব স্বাভাবিক, খুবই স্বাভাবিক। আমি বললাম যে মা, আমি চাই না যে আমার মা কোনো বাসা বাড়িতে কাজ করুক বা কিছু করুক। আমি আমার জীবনে এইটা আমি কোনোদিন চাপ না। আমাকে তুমি ক্ষমা করো, যদি মরে যাও তুমি মরে যাবো, কিন্তু আমি আমার মাকে আমি দেবো না কাজ, মানুষের বাসায় কাজ করতে। তা আমি বললাম যে মা, 700 টাকাই হবে, আপনি একটু দোয়া করতে থাকেন, আল্লাহর বলাইতে থাকেন, আমি দেখি কি করা যায়। যেহেতু কাকারা সবাই আছে, কাকা সবাই ঢাকা শহরে প্রতিষ্ঠিত, যদি আপন কাকা না, উনি আমার চাস্তো কাকা আর কি। পরে কাকার বললাম যে কাকা, আমার তো 2টা বোন আছে, তো এত তো স্কুলে ভর্তি করার দরকার, এভাবে তো আমি যে বেতন পাই কি করা যায়। তো বল যে তুই চেয়ারম্যান কাকার সাথে, তোর চেয়ারম্যান কাকার সাথে আলাপ কর, যে প্রেসে যোগাযোগ রাখিস। আচ্ছা। আমি প্রেসের সাথে যোগাযোগ রাখলাম। কাকা আসলো, কাকার পরে বললাম যে কাকা এই ব্যাপার, আমি একটা চাকরি আমার দিয়েছি, আমি ওখানে থাকি, খাওয়া দাওয়া সহ আমার বেতন 700 টাকাই রাখছি, কমাই। পরে 700 টাকা বেতন রাখছি। পরে আমি কাকার করলাম যে কাকা এই অবস্থা, তুই স্কুলে ভর্তি করাস না? আমি কই না, আমি কি স্কুলে ভর্তি করতে তার টাকা লাগে না, প্রাইমারি স্কুলে, তুই ভর্তি কর, আর যে খরচ লাগে আমি তোকে দেবো না। পরে আমি স্কুলে ভর্তি করলাম, আপনার এই প্রাইমারি স্কুলে ভর্তি করলাম। কাকা কিছু টাকা টোকা দিল বই খাতা কেনার জন্য। কাকে ভর্তি করলেন? আমার ওই যে 2 বোনকে ভর্তি করলেন। ছোট ভাইটা। আর আপনার লেখাপড়া তখন আমার ওই যে ওখানে ক্লাস 6 পর্যন্ত স্টপ হয়ে গেল। তারপরে স্টপ হয়ে আপনি কাজ করতেছেন, ফ্যামিলি চালাচ্ছেন? হ্যাঁ, ফ্যামিলি চালাচ্ছি। এখন আমি যাচ্ছি, এখন আমি তো লেখাপড়া তো এই 6 পর্যন্ত স্টপ, পরে আসে আমি স্কুলে ভর্তি করে দিলাম। আর কাকা আর বইয়ের জন্য, খাতার জন্য প্রবলেম হয় না। খাতা কেন, আমার প্রেসের যে কাকা আছে ওখান থেকে আমার খাতাগুলি দিত, যার খাতা কোনো সমস্যা হতো না। খাতা, বই আর স্টেশনারি থেকে ওই কাকা আমার বইগুলি দিত, এই খাতা আর এই কলমগুলি। তা চলতে থাকলে এক পর্যায়ে আমার ছোট ভাইটাও মোটামুটি আস্তে আস্তে বড় হলো, যার নাম হলো রহিম। যাক, এগুলি আস্তে আস্তে এগুলিতে চেষ্টা করলাম এই টাকায়। পরে উনি আমার কাকা ওই সেমেস্টারের মালিক, উনি আমার বেতন বাড়াই দিল, 7 জায়গায় 1000 টাকা করলো আর কি। এটা করলো আপনার 90 সালে, 90-তে। পরে আসে এখনও মোটামুটি একটা আসে। পরে এই অবস্থায় চলার পরে দোকানে আমরা আগে যে 2জন কর্মচারী ছিল, হঠাৎ করে 2জন কর্মচারী কমাই দিল। কমাই দেওয়ার পর এটার উদ্দেশ্য আমি জানি না কেন কমাই দিছে। পরে আসে আমি এখানে কাজের একটা স্টাফ পড়ে গেল, বস আর আমি শুধু। আর ওই যে আপনার ম্যানেজার ছিল, যে সমস্ত টেন্ডারের কাজগুলি ছিল সেটা
ওই লোকটা নাই, ওটা নিজেই ওখানে বসে করে। তাই এভাবে চলতে লাগলো প্রায় 3 মাস। ওই ওই 2 লোক যাওয়ার পর 3 মাস পরেই দোকানটা বন্ধ হয়ে বিক্রি গেল। করে ফেললো। বিক্রি করে ফেললো। আচ্ছা। বিক্রি করে ফেলার পর তো আমি আর যাই না। হুটকিরা বলতেছে শাহাবুদ্দিন দোকানটা আমি বিক্রি করে বলতেছি, তুই কী করবি? আমি বললাম আমার তো কিছু করার নাই, কী করবো আর। তা উনি আমারে কিছু টাকা দিল। কিছু টাকা বলতে কি ভালো টাকা, প্রায় 20,000 টাকা। ওই দোকান বিক্রি করে দিয়ে আপনাকে 20,000 টাকা দিল। 20,000 টাকা। আপনার বাড়িতে কি আসছিল? উনি দেখছিল আপনার পরিবারকে? হ্যাঁ, না, ওনার ওয়াইফ আসছিল। ওনার ওয়াইফ আসছিল, ওনার মালিকের wife? আপনার মালিকের wife? মালিকের ওয়াইফ আসছিল। ওকে। উনি একবার না 2বার আসছে। ওকে। এসে দেখে গেছে যে কন্ডিশন খুব খারাপ এবং মার কাছে কিছু টাকা উনি দিয়ে গেছে। দিত। আচ্ছা। পরে উনি আমাকে 20,000 টাকা দিল। আমি টাকাটা এই টাকাটা আমার সাথে ওই আমার কাকাকে ডাকছে, ওই যে আমার যে ছোটো কাকা, ওই যে প্রেসের যে মালিক, তারা ডাকছে। বলো যে এই ব্যবস্থা, সুলতান সাহেব আমি তো দোকান বিক্রি হয়েছে আপনি জানেন। তখন বাচ্চা তো আমার এখানে দীর্ঘদিন ধরে রয়েছে, আর হুট করে আমি দোকানটা বিক্রি করে দিচ্ছি। তা আমি তো ওকে যেটা দেওয়ার দরকার ছিল সেটা আমি পারিনি। আপনি জানেন তো আমার কী কন্ডিশনটা। কিছু একটা কন্ডিশন হয়েছে তাদের ভিতরে, একটা বিগ প্রবলেম একটা তৈরি হয়েছে। হ্যাঁ, তো যার কারণে ওই নিয়ে যে আমি এই টাকাটা আমি ভাইস্তারে দিলাম। কত সালের দিকে এটা? এটা হলো আপনার 90-এর লাস্টে। 20,000 টাকা অনেক টাকা। অনেক টাকা, তখন বিশেষত অনেক টাকা। জি। এই টাকাটা আর আমি হাতে ধরি নেই। এই টাকাটা আমি আমার কাকার কাছেই রেখে দিলাম। কাকা আমার পরের দিন বলো যে তুই বাসায় জায়গা, হ্যাঁ বাসায় যা, আমার কাছে তুই এবার দিনটা আগামীকাল আসে। কাকা আগামীকাল আমি আসলাম মতন। আমি আর এই টাকার কথা আমি বাসায় কারো বললাম না কিছু, মানে আমার ওটাও সেন্স ছিল না যে আমি টাকা, যে আমি 20,000 টাকা পাইছি এটা আমি বাসায় বলিও নেই মানে। পরে আমি কাকার কাছে আইলাম। কাকার কাছে আইলার পরে কাকা আমার নিয়ে গেল আপনার সোনালী ব্যাংকে। সোনালী ব্যাংকে নিয়ে একটা অ্যাকাউন্ট করে পরে আবার ওখানে 20,000 টাকা আমার নামে জমা করে দিল। জমা করে দেওয়ার পর কাকা বললো যে ঠিক আছে তাহলে দোকান তো অত চাই যে, তো তুই আমার দোকানে প্রেসে থাক। পরে আমি প্রেসে রয়ে গেলাম। প্রেসে রাখলাম। প্রেসে আমার বেতন মোটামুটি আপনার 2,500 টাকা কাকা ধার্য করলো। আর বললো যে এখানে যে তোর এই যে অস্টিচ যে কাগজ হয় না প্রেসের, ওয়েস্টেজ কাগজগুলো এগুলো তুই বেছে নিবি যা হয়। তা ডেলি আপনার 10 কেজি 20 কেজির মতন ওয়েস্টেজ কাগজ হয়। জি। আর আপনার ওই যে মোবিল আছে না আপনার পুরা মোবিল, ওটা প্রতিদিন 1 গ্যালন হয়। হ্যাঁ, এটাও আমি বেশি, আমার বলছি এই 2টা জিনিস তুই বেশি নিবি। যদি এখান থেকে পারিস তাহলে 2-1 কেজির ওই যে পুরান ল্যাকড়া লাগে আমার, ওই যে মিশমিশি মশাল লিখে বুঝছেন, ওগুলি কিনলি, আর বাকি যে তুই জাস্ট নিয়ে নিবি। ওকে। তা কাকা আমারে প্রতিদিন আপনার ওই যে ভোট অফিসে যাইতে হইতো, বক্সিবাজার যাইতে হইতো। তারপর আপনার মতিঝিল ওই যে আপনার এই যে অফিস ভোট অফিসে যাইতে হইতো। তারপর আপনার ইসলাম ফাউন্ডেশন যাইতে হতো, যেখানে যে বইগুলি অর্ডার হইতো বলছেন, ওখানে যে আপনার কম্পোজ নিয়ে যাইতে হইতো। জি। ওইগুলি ঠিক করার জন্য কন্ডিশন। পরে যাইতাম ওখানে। কাকা আমাকে প্রতিদিন একটা ধার্য করে দিয়েছিল, তোমাকে আমি এই গাড়ি ভাড়া বাবদ এত টাকা দিই। কিন্তু আমি কখনোই এই গাড়িতে যাইতাম না, হাইটে যাইতাম। আচ্ছা। রিক্সা কখনোই উঠতাম না। ওই আপনার আমাদের 2টা প্রেস ছিল, একটা হলো আরামবাগ ছিল, ওটা হলো হ্যান্ড মেশিন ছিল, ওটা আপনার লিফলেটগুলি ছাপানো হতো। আর এখানে আপনার ভোটের বইগুলি ছাপানো হতো ক্লাস 1 থেকে 5 পর্যন্ত। তো সব বই তো উনি পাইতো না, বেশিরভাগ অঙ্ক বা ইংরাজি বা সমাজ এরকম 3টা বা 4টা বই পাইতো। তাই আমি এইভাবে হাইটে যাই, টাকাগুলি আমি রাখতাম। তাই রাখার আমি যে ওই মাসে যে টাকাটা না, প্রতি মাসে কিছু টাকা আমার কাকা বলছে যে এই যে 2,500 টাকা যাতে তোর ধরা না লাগে, এটা যাতে আমি তোর ব্যাংকে জমা করতে পারি। তুই আমার এই প্রেস থেকে যেভাবে পারস এটা নিয়ে তুই সংসার চালা। ওকে। আদার্স এই 2,500 টাকা কিন্তু তোরা আমি দেবো না, কাকা আমার এরকম বললো। তা ঠিক আছে আমি 25 টাকা, আর এখান থেকে আব্বা আবার তো ওখানে মোটামুটি হেল্প করতেছে। প্রতি মাসে আমাকে 1,000 2,000 3,000 এরকম দেয়, কোনো সময় 5,000ও দেয়। এভাবে দিতে দিতে পরে একদিন কাকাই বলো যে একটা কাজ কর, তোর চ্যাম কাকার সাথে একটা আলাপ কর। আচ্ছা। তুই যদি বিদেশ যাইতে পারস, যেহেতু ইটালির বহুত লোক নিতেছে তখন। আচ্ছা। প্রচণ্ড। এটা কে বললো আপনাকে? আমার ছোটো কাকা বললো। ছোটো কাকা বলতো। আর এই লোকগুলি পাঠাইতেছে আপনার আমার এই চেয়ারম্যান কাকা। আপনি জানেন কি জানি না, আমাদের এই মাদারপুরের আপনার মোর দে 50% লোক আমার কাকায় পাঠাইছে প্রথম। আচ্ছা। ইটালিতে। ওকে। কোন সময়ের গল্প এটা? এটি যে 90-এর দশকে। 90-এর সময়ের গল্প। ওকে। তাই পরে কাকা আসছে, কাকার বলে পরে কাকার সাথে আর ছোটো কাকা কয়ে দিল যে ও তো তখন তো সে 2 লাখ টাকা করে নিত আর কি, ইটালি যাওয়ার জন্য 2 লাখ টাকা দিল। তো কাকায় বলতেছে যে ও তো ছোটো কাকা বলতেছে অনেক কিছুটা করা যায় কিনা, দেখো তো ওই যে কজন লোক যায় তাদের ভিতরে আরে নেওয়া যায় কিনা।
বলছে ঠিক আছে তাহলে দেখি। তো পরে আসে কাকা বলছে তোর টাকা টুকা আছে কিছু। আমি কাকা আমার টাকা থাকবে কিছু, আসার সমস্যা নেই। পরে আমার ওই ছোটো কাকা বললো যে ওর তো এই যে কিছু টাকা আছে, হ্যাঁ আমারও এই যে ওখানে ওই যে সাদেক সাহেব 20,000 টাকা দিছিল, এই টাকাটা আমি ওর নামে ব্যাংকে জমা করে দিচ্ছি, আর বাদ বাকি যেভাবে আমি তোমাকে 1 লাখ টাকা ব্যবস্থা করে দিতে পারবো। হ্যাঁ ছোটো কাকা বড় কাকারা কইল। পরে আসি ঠিক আছে, আমি সব পাসপোর্ট কাকার টাকা দিয়ে পাসপোর্ট করলাম, আর কাকা যা করার দরকার করলো, আমি কমপ্লিট করে কাকার দিলাম। এখন প্রবলেমটা হয়েছে কি জানেন, আমি হইতেই আসে না, মানে আপনার ভিসা আসে না। কত টাকা দিলেন? আমার তো ওই যে আমার মূল টাকা হলো আমার 20,000 টাকা, আর ওই যে 4-5 মাসের বেতনটা, মানে আপনার যা সম্বল ছিল সব দিয়ে দিয়েছেন? না, সম্বলটা ওই টাকাটা উঠায় নেই ব্যাংকে, তার সে উঠায় নেই। আচ্ছা, 20,000 টাকা দিয়েছেন? হ্যাঁ, ওইটা আমি তো কাকার কাছে আছে, ওই ব্যাংকে আছে, কাকা যখন বলবো আমি উঠাই দেবো। পরে হ্যাঁ এখন তো হয় না, আমি এদের দেওয়া পারে যে হ্যাঁ কি একটা ভয়াবহ অবস্থার ভিতরে ধারণ করতেছি। এখান থেকে ভাই বোন, আবার ওই ছোটো ভাইটা স্কুল ভর্তি করলাম, হ্যাঁ আবার ওই বাসাটা পরে চেঞ্জ করলাম, বাসাটা চেঞ্জ করে আমি আব্বার কাছে যে বাসা সেখানে নিলাম। হ্যাঁ সেখানে নেওয়ার পরে আমি পরে একটা ওদেরকে ওই 2 বোন আর 1 ভাই একই স্কুলে পড়তেছে আর কি, উত্তরবাড্ডা গার্লস স্কুলের লগে একটা স্কুল আছে। হ্যাঁ আপনি জানি না বাড্ডা গেছেন কি না। পরে এসে আমি ওই স্কুল পড়তে গেলাম, আর আমি দৌড়িতেছি কি আমি চাকরিটা আমার ঠিক আছে, দৌড়িতেছে হুট করে 2 বছর হয়ে গেল, হয় না। তারপরে ইতালিতে যাওয়া হচ্ছে না? না, আর ইটালি যাওয়া হচ্ছে না। আমার ছোটো তখন কাকা বলতেছে সাবুদ্দিন খুব টাইট তো, এখন তো ইটালি আপনার আপনার ইসের লাইন দেন তো, আপনি তুরস্কুর লাইন দেন তো, ওই হ্যাঁ যেহেতু এখানে হইতেছে না, হ্যাঁ তুই কর, এই আমার কাছে একটা মালয়েশিয়ার ভিসা আছে, তুই 1 সপ্তাহ যদি যাইতে চাস আমি এটা ব্যবস্থা করে দিতে পারবো, দেখ যাবে কিনা। তাই আমি ওখানে চিন্তা করলাম যে 2 বছর হ্যাঁ বেশি এত কষ্ট গেলাম, ঘুরলাম, হলো না। তো ঠিক আছে কাকা, আপনি যদি ভালো মনে করেন সেটাই করেন। কাকা করলে হুট করে আসলে সে 1 সপ্তাহের ভিতরে আমার এইটা কমপ্লিট করলো। এটা হলো আপনার 94-এ আমি মালয়েশিয়া ঢুকে গেলাম। মালয়েশিয়া ঢুকে যাওয়ার পরে ওখানে আমি 3 বছর জব করলাম, 3 বছর না 2.5 জব করলাম। করার পরে সিঙ্গাপুরে আমার এক ভাগনা থাকতো, আমার খালাতো বোনের ছেলে আর কি, তার সাথে আমার জানি সে আমাকে একদিন টেলিফোন করছে, হ্যাঁ আমার অফিসে টেলিফোন করছে। পরে আমি কথা বলছি, তখন তো আপনার মোবাইলটা খুব কম ছিল, পেজার ছিল, আমার একটা পেজার ছিল। হ্যাঁ তো ওই পেজারে হ্যাঁ দেখ কল আসতো, নাম্বার আসতো। পরে এসে আমি ব্যাক করে বললাম মামার সাথে কথা হলো, বলছে কী অবস্থা, বললাম তো এখানে অবস্থা তখন কিন্তু অর্থনৈতিক অবস্থা খুব খারাপ মালয়েশিয়া খুব ইকোনমি খুব ড্রপ হয়ে গেল। এমনি তৎক্ষণিক আপনার ফ্যামিলির অবস্থা একটু ভালো হয়েছে? ওইভাবেই আসে, নর্মাল আসছে, ওইরকম ভালো না, মানে টুকটাক খেয়ে পরে চলে আর কি। মানে ফ্যামিলির আদার্স যারা মেম্বার, 2 বোন 1 ভাই আর মা, এই 4 জন আপনার উপর ডিপেন্ডেন্ট। মালয়েশিয়াতে খুব নিদারুণ একটা অবস্থা পার করছেন। কি কাজ করতেন ওই মালয়েশিয়া? ওখানে আপনি প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ করতাম। আচ্ছা, চপিং বোর্ড তৈরি করা হতো, হ্যাঙ্গার তৈরি করা হতো। ওখান থেকে আপনি সিঙ্গাপুরে যাওয়ার চেষ্টা করছেন? হ্যাঁ, তখন আমার বললো যে তোর কী অবস্থা, আমি বললো যে এখানে তো অবস্থা ভালো না, হ্যাঁ অর্থনৈতিক খুব খারাপ, হ্যাঁ এখানে ইকোনমিক ড্রপ হয়ে গেছে, তা এটা কী করবি তুই, ওখানে থাকবি না সিঙ্গাপুরে আসবি? আমি বললাম যে দেখি কী করা যায়, কি যাওয়া যাবে সিঙ্গাপুর? হ্যাঁ সিঙ্গাপুর তো যাওয়া যাবে। কি আমিও তো, উনিও আবার মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর গেছে। পরে আসে আমি হ্যাঁ তো ওনার সাথে যোগাযোগ করে পরে উনি আমার একটা নাম্বার দিল, মালয়েশিয়া একটা ট্যাক্সি ড্রাইভার, নাম তার কুমার, উনি এই কাজটা করে আর কি। তা উনি আমার সাথে যোগাযোগ করলো, যে বলছে তুমি কই আসো? আমি বললাম যে আমি প্যারাগাছি পারিপন্থা, আর উনি থাকলো জহুরবারু। তার মানে এখান থেকে আপনার মানে অনেক দূর, যে 1.5 দিন সময় লাগে আর কি। পরে উনি আমাকে বললো যে একটা অ্যাড্রেস দিল, তুমি এত নম্বর বাসটা উঠে এই জায়গায় নামবা, আমি ওখানে তোমার জন্য অপেক্ষা করবো, এই টাইমটা তোমার আসতেই কয়েক ঘন্টা লাগবে। পরে আমি ঠিক রাত 7:30টার বাসে উঠে গেলাম, ওই জহুরবারুর বাসে উঠলাম। ওইটা আমি যখন ওখানে যে পরের দিনকে নামলাম, বললাম দেখলাম যে উনি ঠিকই দাঁড়াই আছে, ওই ট্যাক্সি দাঁড়াই আছে ওনার। আমি হ্যাঁ তা বলে যে তোমার নাম কি সোহান? হ্যাঁ আমি বললাম হ্যাঁ আমার নাম সোহান, আমি কুমার, তোমার যে যার না হ্যাঁ তোমার মামা কিছু বলছে না আমাকে? হ্যাঁ। পরে উনি আমাকে ট্যাক্সিতে করে নিয়ে একটা হোটেল এনে রাখলো। হোটেল এনে রাখার পরে পরের দিনকে কী করলো, সে রাত্রে একটা আপনার ওই যে বড় লরি আছে না, ট্রাক, আমাদের দেশে তো এই 3-5 টাকা, ওদেরও অনেক, মানে আপনার 22 টাকা 23 টাকার লরি যাকে বলা হয় আর কি ওদের ভাষায়, মালয় ভাষায়। সেই লরির ভিতরে কী করছে, আমারে উঠাইছে। ওখানে যে মালটা আপনার কাঁচামাল আবিজাবি ইত্যাদি আছে বুঝছেন, সেখানে দিয়ে সে ঢাইকে দিব। আমি বললাম
না আমি সরি, আমি যাবো না। মানে আপনাকে অবৈধভাবে নিবে এবং এভাবে পাচার করার মতো। হ্যাঁ, পাচার করে নিবে, কিন্তু আমি এভাবে যাবো না। আমার সাথে যেটা কথা ছিল যে সে মোটরসাইকেলে করে নিবে বা গাড়িতে করে নিয়ে যাবে, পার করে দিয়ে আসবে, ওরকম কথা ছিল। ওকে। তো এখনই উনি আমাকে এটা নিয়ে, কারণ সিঙ্গাপুরে আগের সিস্টেমটা ছিল যখন আপনি গাড়িটা ঢুকতো না তো ওরা ওই যে মারতো, চাকু মারতো। ও মানে ওই আপনাকে লরির মধ্যে করে নিবে, চাকু মেরে মেরে ট্রাই করে দেখবে যে কি হ্যাঁ, অবস্থা। সিঙ্গাপুরে যখন আপনি যে বর্ডারে যাবে তখন ওরা ওরকম বড় করাতি থাকে, রান্দা থাকে, এগুলো ঢুকায়। ওই সময় যদি গায়ে লাগে তাহলে কেটে শেষ। আমি শেষ। আচ্ছা। তা আমি এটা কোনো মতেই রাজি হলাম না, কারণ এটা ব্যাপারে আমি জানি। ঠিক আছে, আমি বললাম যে না, আমি এভাবে যাব না। তখন ইমিগ্রেশনের ভিতরে জানেন মানে কি ওই সময়টা এরকম ঘটনা ঘটেছে দুই একজনের, যে মারা গেছে বা এরকম হয়েছে? হ্যাঁ, ওরকম ঘটনা হয়েছে। এরকম আচ্ছা। ঘটনা হয়েছে। ওকে। হ্যাঁ, আমাকে ওই যে বলে দিছে আমার মামা বলে দিচ্ছে যে কেয়ারফুল, তুমি কখনোই যদি লরিতে নিতে উঠায় তুমি কখনো উঠো না। ওকে। হ্যাঁ, পরে এখন ইমিগ্রেশনের ভিতরে এটা, হ্যাঁ আপনার ইমিগ্রেশনের ভিতরে আমি পরে আর বললাম না, আমি চলে আসলাম। চলে এসে আবার ওই যে একটা উঠলাম, ওই হোটেলে উঠলাম। হোটেলে উঠে পরে আমি তার কুমারে কল দিলাম যে ভাই আমি এটা যাবো না, এটা খুব ডিফিকাল্ট, এটা আমি যাবো না, আমি আবার আমি ব্যাক করবো, আমি যাবো, আমি ফ্যাক্টরিতে চলে যাবো। না না, সমস্যা নেই, তুমি দেখো, তুমি এটা না গেলে আমি তোমার জন্য ব্যবস্থা করতেছি, এই ডন্টারি। পরে উনি আবার সকালবেলা চলে আসলো, আইসা ওই হোটেলে পে করলো, আমার বাইকে নিয়ে আসলো, আইসা করলে নদীর পাড় নিয়ে গেল। নদীর পাড়ে নিয়ে গেলে দেখলাম যে আরও কিছু লোক আসছে। আচ্ছা। তা আমাকে নিয়ে 14 জন, পরে আবার আসলো 2 জন, 16 জন। আচ্ছা। এই 16 জনকে আপনি ভোটে উঠাইল। আচ্ছা। স্পিড বোট আছে না, স্পিড বোট। ওকে। এবং এই স্পিড বোটে আপনাকে শোয়াই দিল, সবাইকে শোয়াই দিল, পাটাতনের উপরে শোয়াই দিল। হ্যাঁ। ওকে। পাটাতন না, আপনার যে ফ্লোর আছে না নিশ্চয়, যে ওকে, বুঝতে পেরেছি। ওইভাবে শোয়াই দিল যে তোমরা চুপচাপ বসে থাকো, হ্যাঁ, ভয়ের কোনো কারণ নেই। তা এখন একটা আমি ওখান থেকে ফিরে আসছি, এখন চিন্তা করলাম যেহেতু ফ্যাক্টরি থেকে চলে আসছি আবার ব্যাক করব, হ্যাঁ যাক, যা হয় কপালে হবে, হ্যাঁ এটা দিয়ে যাব। পরে আসে আমি রাজি হলাম, যা পরে আসে ঠিক আপনার 5 মিনিট লাগেনি আর কি। বোটটা ওরা কী করছে জানেন, ওরা ওই দূরবীন দেয়া ওই একটা ওই জায়গাটা আছে একটা আপনার ছোট্ট একটা লেন আছে আর কি, ওখানে যারা ওখানে যা ওই সাইডে জঙ্গল, এই সাইডে জঙ্গল, তো জঙ্গলের থেকে ওরা দূরবীন দিয়ে দেখে যে ওই সাইডে কোনো নেভি আছে কিনা, এই সিঙ্গাপুর পুলিশ আছে কিনা। যখন না দেখে তখনই এমনভাবে চালু গেলে মাস পথে যায়, আপনি এটা থামাই দেয়, এই থামাতেই সে ওখানে পার হয়ে যায়। ওকে। আপনি যদি পার হোক বা না হোক, কিন্তু আপনাকে ওখানে ফালাই দিবে, দিয়ে চলে আসবে। কিন্তু আমাদের জিনিসটা পুরোপুরি আপনার পাড়ের জায়গা পড়ছে, পরে জঙ্গলে উঠাই দিল। জঙ্গলের থেকে এখন দেখি শুধু আপনার জঙ্গল পুরো পাড়টাই আপনার আর্মিদের এরিয়া। এখন যেখানে আমি দেখি আর্মি, হ্যাঁ প্রচণ্ড আর্মি, এখানে হাঁটাচলা করে, গাড়ি হাঁটাচলা করে, জঙ্গলের ভিতরে বাড়িতেছি। পরে যাক, আপনি আধা ঘন্টা হলো আমি মোটামুটি আমি রাস্তা দেখলাম, পরে বাইরে এলাম, দেখে আর্মি। পরে সাহস করে আমি জিজ্ঞাসা করলাম, যেহেতু তারা আমার কোনো আর্মি কিছু জিজ্ঞাসা করতেছে না যে তোরা কোথা থেকে আসছে কি আসছে, কিন্তু আমরা 2 জন সবাই পাড়ে পাট চলে গেছে, যার যার মতো তারা গেছে জঙ্গল দেওয়া। কেউ একসাথে 14 জন 15-16 জন একসাথে আসেনি। ওকে। হ্যাঁ, পরে 2 জন আমরা আসলাম, নাম হলো শাহজাহান। পরে নিয়ে পরে আসে আমরা এক আর্মিকে জিজ্ঞাসা করলাম যে ভাই আমি একটু বাইর হবো, বুঝা তো বলছি ওই যে গেটটা আছে, ওই বড় গেটটাতে, ওই ছোটো গেটটাতে তুমি বাইরে যাবে। ওরা তো ধারণা ছিল যে আমরা এখানে একটু জব করতে এসেছি, কাজ করতেছি, কাজ করে চলে যেতেছি, ওরা আমাদের কিছু চাইনি। পরে এসে বাইরে এলো, পরে বাইরে যায় একটা, হ্যাঁ আমার টার্গেট হলো যে আমি যে কোনো একটা গাড়ি তুলবো, যেটাই পাই। তো একটা বাস আছে, বাস হচ্ছে, বাস যে কোনো জায়গায় নামুক, আমি ওখানে যাবো। পরে ওখানে গেছি, চুয়াচোখের নামে একটা বাস স্ট্যান্ডে নামাই দিল। পরে যা আমি মামার কল দিলাম, মামা বলে যে তুমি সেরাঙ্গন আসো, মোস্তফা। সিঙ্গাপুর গেছেন কিনা জানি ভাই? গেছেন? আমি কখনো যাইনি। হ্যাঁ, জানি, খুব একটা সুন্দর একটা দেশ। জি। পরে আমাকে স্পন্সর করলে আমি যেতে পারি, কোনো সমস্যা নাই। ওকে। পরে আমি আমার বললো যে তুমি সেরাঙ্গন এসে পড়ো, হ্যাঁ মোস্তফাকে বললেই হবে, ট্যাক্সিওয়ালাকে বললে হবে, কারণ ওটা পপুলার। জি। পরে এসে আমি ট্যাক্সিওয়ালা বললাম যে আমি সেরাঙ্গন যাবো, গোছে কি। পরে $14 বিল উঠছে, আমি $14 দিলাম। দেওয়ার পর উনি আমাকে, আমার এই ভাইগনা মানে আমাকে ফুললি খুব সুন্দরভাবে অ্যাড্রেসটা লিখে দিছিল, পার্ট বাই পার্ট অ্যাড্রেসটা লিখে দিছিল, যাতে কোনো প্রবলেম না পড়ে। তার বাসার ঠিকানা, যে কোথায় থাকে, কত নম্বর রুমে থাকে, হ্যাঁ ডিটেলস লিখে দিছে। আমি এটা আসছে, পরে আমি আসছি, উনি আবার ওই আমি যেই টাইমটা আইছি সেই টাইমটা উনি কাজে, সেরাঙ্গন ওই যেখানে বসার জায়গা আছে, প্যান্টা হোটেল আছে, বা সেরাঙ্গন মোস্তফা আছে, মোস্তফা প্লাজার সামনে তুমি বসো, আমি একটা লোক পাঠাইতেছি। ওকে। তো উনি আবার বাসা কল দিয়ে দিয়েছে, বাসার থেকে 2 জন লোক চলে আসছে। পরে আমি আবার চিন্তা করলাম যে আমি এখানে ওয়েট করবো, কখন বাজে, তখন আপনার সন্ধ্যা হয়ে গেছে প্রায়। পরে আমি করলাম ট্যাক্সিওয়ালা বললাম যে আমি মাউন্ট বাটন, হ্যাঁ আপনার ব্লক নাম্বার 10 আমি যাব। হ্যাঁ বলছে ওকে ওরো নিয়ে, পরে নিয়ে গেছে ট্যাক্সিওয়ালা খুব সুন্দর করে আমার মাউন্ট বাটন রোডে
ওই যে দেখাই দিছি ওই যে দেখো তোমার 10, হ্যাঁ হ্যাঁ ব্লক নাম্বার 10। আমি যা ওই 7 তলায় উঠছি, ওটা লক করছি মতন। হ্যাঁ, পরে ওই এক ফ্রেন্ড বাইরে এসে, আমার মামার এক ফ্রেন্ড বলে যে তোমার নাম কি? আমি বললাম আমার নাম সোহান। কও তোমার আমার ভাগনা তুমি? জি। পরে ভিতরে গেলাম, যাওয়ার পরে এখনে আমি সিঙ্গাপুরে আপনি 6-7 মাস অবস্থা কাজ পাই না। আমি যেহেতু ইলিগেল আসছি, জি, ইলিগেল কাজ পাইতেছি ওই না। সময়টা কি করতেন? ঘরে বসে থাকতেন? হ্যাঁ, ঘরে বসে থাকতাম, মাঝে মধ্যে এই যে মস্তফা শ্রাঙ্গনে যেতাম। আচ্ছা। হ্যাঁ, আর ওখানে সিঙ্গাপুরে পুলিশের সিস্টেমটা হলো কি, যে আপনি কোনো প্রবলেম যদি তৈরি না করেন আপনাকে সে ডিস্টার্ব করবে না, আপনাকে ধরবে না। আচ্ছা। আর যদি কোনো কমপ্লেন না আসে তাও আপনার কাছে আসবে না। আপনি পুলিশের কাছে যান, পুলিশের সাথে কথা বলেন, পুলিশের সাহায্য চান, তারা দিবে। আপনি ইলিগেল হন, আপনার কাছে কোনো কাগজপত্র চাবে না যদি আপনি কোনো প্রবলেম তৈরি না করেন। আচ্ছা। পরে এসে আমি ওই শ্রীরাঙ্গন যেতাম, ওই মামা মাঝে মাঝে কিছু টাকা দিত আমার পকেট খরচ, ওটা নিয়ে চলতাম। তারপর ওই বাস তো খুব সস্তা, বাসে যাওয়া আসা আপনি সাইটছেন, আপনি এর থেকে জেট পর্যন্ত আপনি। জি। হ্যাঁ, আপনার বুলেট থেকে আপনি পার্সি যাবেন সিঙ্গাপুরে, যেটা বলার কি 60 পয়সা। ওকে, নো প্রবলেম। পরে এসে আমি এবার গেলাম, পরে এসে আমাকে মামা একটা কাজ ঠিক করলো আমার জন্য। কাজ ঠিক করলো কি, আপনি কনস্ট্রাকশন সাইডের ওই যখন ওরা কাজ শেষ করে আসে, পরে একটা ফাইনালি একটা ক্লিন করে পরিষ্কার করে আসে। ওকে। পুরো আপনি ফ্লোর সব ক্লিন করে আসে, সেখানে নিলাম। ওখানে আপনি হাদিয়া বাবদ তাদেরকে $400 দিতে হলো ওই দালালকে। $400 দিয়ে আমি কাজ নিলাম। ওখানে আপনি 6 মান্থ পর্যন্ত আমি কাজ করলাম। কাজ করার পরে ওইটা গেল। তারপর মামার এক ফ্রেন্ড হয়, সে আমার বললো যে একটা জব আছে ভালো, $1000 লাগবে, হাদিয়া লাগবে আর কি। হাদিয়া মানে ঘুষ? ঘুষ আর কি, রাইট, ঘুষ। হ্যাঁ, $1000 দিতে হবে। মামা বলতেছে এত টাকা ও কই পাবো, আর আমি এত টাকা পাবো কই? আমি যে বেতন পাই, আমি তো $1000 বেতন পাই না, আর টাকা তো আমি রাখি না। কয় না, তুই যদি তোর ভাগ্নের জন্য যদি তুই দিতে চাস, তাহলে আমি অর্ধেক এখন তুই আমার দিবি, আর অর্ধেক তুই পরে দিবি। টাকাটা তোর ভাগ্নেতে নেবো না, আমি তোরতে নেবো। ওকে। আমার ভাগ্নে বললো, ভাগ্নে বললো যে ওকে, যদি জব ভালো হয়ে যায়। ঠিকই, আমার জবটা খুব ভালো ছিল, বুঝছেন, ওই জায়গায় ইলেকট্রিক কোম্পানি, ক্যাবিনেট টেকনোলজি। জি। ওখানে আপনার কাজ হইতো আপনার ইলেকট্রিক কাজ, আর আপনার ইসের কাজ RJ45 বা কম্পিউটার নেটওয়ার্কের কাজ। ওকে। পরে আমি ওখানে গেলাম, মিস্টার তানুনির নাম, খুব ভালো লোক। হ্যাঁ, আমি ওখানে তার কাজ করতে থাকলাম। কত সালের দিকে এটা? এটা হলো 96 সালের ঘটনা বলছেন? জি, 96। পরে আমি এভাবে কাজ করতে থাকলাম। হঠাৎ করে এখন আমার বাসার থেকে, দেশের থেকে চাপ দিল যে তুমি চলে আসো, দীর্ঘদিন হয়ে গেছে গিয়া। তাই আমি বললাম যে হবে, সিঙ্গাপুর আসলাম, মাত্র 2 বছর আসলাম, 2 বছর তো কোনো ধরনের কোনো কাজকর্ম ইনকাম করি, যে কয় টাকা হয়েছে সে কয় টাকা আমি দেশেই পাঠাইছি। বরঞ্চ আরও ঋণ হয়েছে, মামা কিছু ঋণ করছে, ঋণ আবার দিছে, যাতে আমি আমার ফ্যামিলি চলতে পারে। পরে আসে আমি এভাবে মা বলতে, স্যার আমি ওখানে কাজ করতেছি। এরপর যেটা হলো আপনার 2001 হঠাৎ করে আমার এক সিঙ্গাপুরে এক মিন্টু করে নাম, তার সাথে আমার সাক্ষাৎ হলো। সে তার বাসা নাই। সে বলতেছে, শাহাবুদ্দিন, আমার তো বাসা নাই, তোর কি বাসা আছে? আমি কই বাসা আমারও নাই। ওখানে ক্যাশিস, বাসার কিন্তু একটা ক্যাশিস থাকে, যেখানে ইলিগেল তো। আচ্ছা। ক্যাশিস থাকে, বাসা পাওয়া যায় না, দিতে চায় না। ওকে। তো পরে আমি বললাম যে ঠিক আছে, তুই বিপদে পড়ছস, আমি দেখতেছি। পরে আসি ওনাকে আমি আমার বাসায় নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা 3 জনে রইলাম। ওই সুবাদে ওনার একটা ভাগ্নি ছিল দেশে, তো ওই মাঝে মাঝে ছবি টবি আনতো, মাঝে মাঝে কিছু দেশেতে খাবার পাঠাতো। ওনার বোন খুব ভালো খাবার পাক করতে, তো আপনি ইলিশ মাছ আপনি কিছু ওই শসা দিয়া খুব মজার এবং অনেক পিঠা টিঠা বিভিন্ন ধরনের ওই মিন্টুর বোন পাঠাইতো। তা পাঠানোর পর কিছু ছবি তার কাছে আসে, এবং ওই ছবিটার ভিতরে তার একটা ভাগ্নির ছবি ছিল। তা ভাগ্নির ছবি ছিল মতন, এই ব্যাপারে আমার কোনো ফিলিংস ছিল না, ওটা নিয়ে আমি কখনো চিন্তাও করি নাই। এটা তার ভাগ্নির সম্পর্কে এটুকুই জানি। তার ভাগ্নি মানে আমার ভাগ্নি, আদার্স আর কিছুই না। আমার ভাগনা ওই সাইদ কিরার নাম, তার সুন্নাতি খাতনা। তা এখানে দাওয়াত, মোটামুটি একটা অনুষ্ঠান করছে। অনুষ্ঠান করার পর তাদেরকে দাওয়াত করছে। ওই যে আমি ঘটনাটা একটু জটিল মনে হচ্ছে। আপনার কাছে কেউ একজন থাকতে চাইলো, তাই তো? যে লোকটা সিঙ্গাপুরে আপনার বাসার পাওয়া যায় না থাকা, সেই লোকটার সাথে কি এই ঘটনা জড়িত? হ্যাঁ। তো এই লোকটার সাথে, এই লোকটার পকেটে কোনো একটা ছবি ছিল বা কিছু ছিল, সেটা তার ভাগ্নির ছবি? অনেকগুলি ছবি, অ্যালবাম ছিল। আচ্ছা, তোর ভাগ্নির ছবির কথা বলছেন? ভাগ্নির ছবি। তো সেখান থেকে আপনার ভাগ্নির সাথে সম্পর্ক মানে কিভাবে? ভাগ্নির সাথে না, আমি বলতেছি যখন এই ছবি রইল, তখন আমার দেশে আমার ভাগ্নার সুন্নাতি খাতনা। আচ্ছা, আপনার ভাগ্নির সুন্নতি খাতনা। ওকে। খাতনাতে এখানে একটা অনুষ্ঠান হয়েছে। তো অনুষ্ঠানের কথা বলতে আমার তখন এখানে আমার বোন,
বলছে যে হ্যাঁ ভাই আপনি কাকে কাকে দাওয়াত করবেন, তো বলছে যে আমার বিদেশে তো কারো ঘর দাওয়াত নাই, তাই দুইটা লোক আছে দাওয়াত করো। একটা ওই যে টিটুর ফ্যামিলির বললাম, আর একটা হলো আপনার ওই যে আবুল ভাই ফ্যামিলি। তাই দুজনে তাদের দাওয়াত করছে, তারা আসছে এই অনুষ্ঠানে। আসার পর ওই ভাগ্নিরে আমার ফ্যামিলি দেখছে, আমার মা দেখছে, আমার বোনের দেখছে। দেখার পরে তাদের ভিতরে একটা জিনিস তৈরি হয়েছে যে এই মেয়েটাকে আমার জন্য। তা করার পরে অনেক সুন্দর ছিল। আপনি বললেন না যে আপনি যে শামনুরের, আপনি বলতে পারবেন না যে এটা শামনুর না, এটা অবস্থা। ওকে। পরে আসে তারা আমাকে পরের দিনকে সকালবেলা কল দিছে, আমার বোন বলছে ভাই আমরা কিন্তু একটা সিদ্ধান্ত নিছি। আমি কী সিদ্ধান্ত নিছিস? আপনি যাই বলেন, আপনি কোনো কথা শুনবো না। আমি কী বলি শুনি না। কালকে মিন্টু ভাইয়ের ভাগ্নি আসছিল, আমরা আপনার জন্য পছন্দ করে ফেলেছি, আমাকে ভেবে বলতেছে। ওকে। আমি বললাম যে এটা তো অসম্ভব, আমি সেই মেয়ে আমাকে কখনো দেখে নাই, আর আমি তাকে কখনো দেখি নাই, এবং তার কন্ডিশনটা কি সে আমি জানি না, আমার কন্ডিশনটা কি সে জানে না। তখন আপনি সিঙ্গাপুরে অবৈধভাবেই আছেন? হ্যাঁ, অবৈধভাবেই আছি। সেটা জানে না। এটা নিয়ে কখনোই এটা রাখ, এই সাবজেক্টটা রাখ, এটা নিয়ে আর কথা বলিস না প্লিজ। আমি আয়শা বিয়ে করব, যদি তোরা যদি মনে করো যে না কি বিয়ে করলে ঠিক, আমি আয়শা বিয়ে করবো, আমি এভাবে এখন রাজি নেই। কারণ আপনি আয়সাই করেন। আমি ঠিক আছে তাই সে করুন, এই ব্যাপার বাদ দেন। দেওয়ার পরে এর মধ্যেই এখন তারা খুব আসা যাওয়া করতেছে আমার বাসায়। আচ্ছা। ওই মিন্টুর বোনে। ওদের বাসাটা কোথায় ছিল? ওদের বাসা ছিল আপনার এই যে বনশ্রীর পরে, এটা মানে ঢাকার মধ্যেই? ঢাকার মধ্যেই। ওকে, ঠিক আছে। পরে এরা খুব আসা যাওয়া করতো। তা আসা যাওয়া করার পর এক পর্যায়ে তাদের সাথে খুব ভালো একটা, আমার ফ্যামিলির সাথে তাদের ফ্যামিলির খুব ভালো একটা রিলেশন হয়ে গেছে। হওয়ার পরে এক পর্যায়ে আমার মাও এটা আমাকে বলা শুরু করে দিল যে বাবা আমি এই মেয়েটাকে চাই, মেয়েটা সুন্দর আছে, মেয়েটা কথাবার্তা আচরণ খুব ভালো। মেয়েটার নাম কি ছিল? স্মৃতি। আচ্ছা, ভালো ছিল। পরে এসে আমি এই মতেই আমি বলছি ঠিক আছে, আমি দেখি কি করা যায়। পর এর মধ্যে একদিন হঠাৎ করে আমার মিন্টু ভাই বলল যে শাহাবুদ্দিন তোমার ফ্যামিলিতে কিছু বলছে? আমি কই না। কেন? কারণ আমার ভাগ্নির ব্যাপারে কিছু বলছিনি তোমারে? আমি বলছি হ্যাঁ, আমার মা আমার বলতেছে, আমার বোনে বলতেছে। এটা কোনো মোটেই ঠিক না মিন্টু ভাই, যেহেতু আপনার ভাগ্নি আমার ভাগ্নি। এটা নিয়ে আপনি বললেন? হ্যাঁ, আচ্ছা। যে এটা নিয়ে আপনার কখনোকেই চিন্তা করেন না। আমার ফ্যামিলি যদি এ নিয়ে যদি তারা মাথা বড় ধরনের চিন্তা করে, এটা আমি তাদের বোঝানো হয়েছে, এটা নিয়ে আপনি করেন না। কিন্তু কর্মে এই জিনিসটা বাইরে উঠো, কর্মে এটা শেষ পর্যন্ত এটাকে দুই পক্ষেই। পরে আসে আমি তার সাথে, তার ওই স্মৃতির মার সাথে কথা বললাম যে আমি দেখেন এটা মোটেই সুন্দর হইতেছে না। ওই মেয়েটা ওরকম লেখাপড়া না, 8 পাস, ঠিক আছে। আমি এখানে তো মাঝখানে একটু ভুলে যাই। সেখানে হলো কি যে আমি তখন দেশে থাকতে আমি নাইট স্কুলে ভর্তি হই, আপনার গুলশান মডেল স্কুলে। নাইডে থেকে ক্লাস 8 পর্যন্ত 9-এ উঠে আর আমি পড়তে পারিনি, ঠিক আছে। পরে আমি ওই মেয়েটা 8 পাস, আমি বললাম যে ঠিক আছে, যখন 8 পাস যখন হয় সমস্যা নেই। পরে আমি এটা রাজি হলাম। তারা কী করলো, আমাকে এই টেলিফোনের মাধ্যমে বিয়েটা সম্পূর্ণ করলো। টেলিফোনের মাধ্যমে বিয়ে করলেন সিঙ্গাপুর থেকে? সিঙ্গাপুরে। কত সালে? এটা হলো আপনার 91-এ। 91 সালে? সরি 2001 সালে। 2001 সালে আপনি টেলিফোনের মাধ্যমে মেয়েটাকে বিয়ে করলেন? আচ্ছা। টেলিফোনে বিয়ে করার পর কি হলো জানেন? তা আমি বিয়ে করতে যাই, পরে আমার কি হলো দেখেন। আমি তাকে একটা ডায়মন্ডের আংটি পাঠাইলাম, প্রায় আপনার নিয়ার 80,000 টাকা। 80,000 টাকা দামের ডায়মন্ডের আংটি? এটা আমি ওই সময়? হ্যাঁ, ওটা আমি কিনলাম। আপনি কাঁদতেছেন কেন এই পর্যায়ে? এটা তো সুখের খবর। আমি নটি সুখের খবর, বুঝছেন, একটু নটি সুখের খবর। এটা পরে আমি 80,000 টাকা দেখি। পরে আমি ওখানে একটা হালকা একটা অনুষ্ঠান করলাম। অনুষ্ঠান করে অনেকগুলি আপনার চেন উঠলো, প্রায় 10-12টা চেন আমার বন্ধু বান্ধব দিল, সবাই গিফট দিল। আচ্ছা, গিফট দিল। আপনার ছেলে বাইরে আছে, স্টুডিওর বাইরে, এবং ওর বয়স অনেক অল্প। আমি আপনাকে বলবো একটু ধৈর্য ধরার জন্য। এই গল্পের অনেক কিছু বাকি আছে প্রিয় শ্রোতা, এবং এই 40 বছরের সোহান আজকে এই জীবন গল্পটা বলতে এসছেন। আপনি যদি এখনই এরকম করেন, আমার মনে হয় গল্পের সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, আপনাকে একটু ধৈর্য ধরতে বলবো, কারণ সামনে আমাদেরকে আগাতে হবে। জি। কৃপা ভাই, যখন একটা নারী তার পুরুষের কাছে আসছে, তখন তো অনেক কিছু চাওয়ার থাকে। আমি আর ওই মেয়েটা, স্মৃতির বাবা ছিল না, এতিম ছিল। জি। সেই দৃষ্টির জায়গায় আমি, সে যা যা বলছে
ও কি বলেছিল ফোনে যে আংটি নিবে এরকম? না না ওটা সে বলে নাই। তাহলে? ওটা পরবর্তীতে যেগুলি সে আমার বলছে। যে আমি ওই আংটির ঘটনা থেকে আসতে চাই। আপনি পরে আপনি কোনো আংটিটা একটা ঘটনা মনে করেন হয়তো অনেক বেশি নস্টালজিক হয়ে গিয়েছেন, সে কারণে আন্টিটা আমি কেঁদেছেন। পাঠাবেন। তাকে আন্টির পাঠাইছি, আগে আন্টি পাঠাইছি আর 12টা-13টা চেন পাঠাইলাম। পরে বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পরে মোটামুটি আপনি মাসখানি মোটামুটি তার সাথে আমার একটা কথাবার্তা চলতেছে, ভালো একটা কথা চলতেছে, গুড সিঙ্গেল। পরে এসে আমি হঠাৎ করে কথাই চলতেছে, বাড়ি যাওয়া হয়নি ওই সময়টা। বাড়ি যাওয়া হইতেছে না, বাড়ি তো আপনার 2007 গেছি আর কি, কথা হইতেছে। 2000 সালে বিয়ে করে 2007-এ বাড়ি গিয়েছে। বাড়ি গেছি। আচ্ছা, তো ইন দ্য মেন টাইম কথোপকথন হচ্ছে। আমরা এখানে একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি। গল্পটা আজকে কোথায় গিয়ে মোড় নেবে সেটাই হচ্ছে কথা। এই ফাঁকে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো বা অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001-024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। তা কমপ্লিট না হলে আগে এতগুলো টাকা কেন দিবেন? একটু পরে দেন। আপনার কি প্রাথমিক কিছু দেন নাই টাকা? হ্যাঁ, আমার আপু 50,000 দিছে, আরও চাইতেছে। আমি বললাম আরও চাইলে আপনি দেন না, কারণ কি ইনকেস যদি আপনি টাকা তারা না দিতে পারে তখন এই টাকাটা, কারণ আমার পিছনে আমি অনেকগুলি অভিজ্ঞতা নিয়েই আসছি, ঠিক আছে। পরে যাক, আমার ওই সিদ্ধরামাও আবার কল দিয়ে বলতেছে যে আমি এতগুলো টাকা কই পাবো মশাই বিষয়। পরে আমি যেভাবে ব্যবস্থা করে 1 লাখ টাকার ব্যবস্থা করে আমি তাকে দিয়ে দিলাম। দেওয়ার পর ইতিপূর্বে আবার কী হলো, ওই আমার মামা শ্বশুর আপনার তার 15-20 দিন পরেই সে পুলিশে ধরা খাইছে। সে পুলিশে ধরা খাওয়ার পরেই পুলিশে ধরা খাইছে মানে কি? সিঙ্গাপুরে পুলিশে ধরা খেয়েছে? সিঙ্গাপুর পুলিশ তাকে অ্যারেস্ট করছে। মানে অবৈধ? অবৈধ illegal, মানে এই ভয়টা তো আপনারও ছিল। হ্যাঁ, আমারও ছিল। তো আপনি ওখানে সারাদিন যে কাজটা করতেন, আপনার মালিক জানতো না যে আপনি অবৈধভাবে আছেন এখানে? এখানে একটা প্রবলেম, হ্যাঁ মালিক জানতো। মালিক আমার যেটা, সে যাই না আমাকে নিচ্ছে, কাজ দিছে। উনি আরও যে 3 জন ওয়ার্কার ছিল বলছেন, তারা ইলিগেল ছিল। কারণ কি, আপনি যদি তার এই মালিকের বলতে পারেন, মালিকের সুবিধা হয় আপনি কোথায় নেওয়া যাবে কোথায় নেওয়া যাবে না। কারণ আপনি সিঙ্গাপুরে যে কোনো কাজে আপনি ইন করবেন, আপনাকে আইডি কার্ড আপনি শো করতে হয় সিঙ্গাপুরে, আপনি যে আইডি কার্ডটা বা আপনার পারমিট কার্ড যেটা বলেন শো করতে হয়। তা যা কোনো এটা জানেনি, আমারটা জানার পরে আমি 2বার ধরা খাইছি। ওকে, 2বার ধরা খাইছি। আমাকে একদিনকে আমি পার্সিতে আমাকে ধরছিল, পরে আমাকে খুব সে জিজ্ঞাসা করছে, আমি খুব সাটারিভাবে অ্যান্সার দিতে পারছি। পরে আমার কাছে গো ছেড়ে দিছে। যাক, পরে সে ধরা খাইলো। ধরা খাওয়ার পরে এখন আমি কল দিছি। কল দেওয়ার পরে আমার একদিন হঠাৎ করে আমার ওই সিদ্ধরাম্মা বলতেছে, সাবুদ্দিন একটা কথা তো তোমাকে বলা হয় না আগে যে কথাটা তো তোমার জানা উচিত। আমি বললাম সামথিং, আমার মনে হলো যে তার কথাটা সামথিং রং। পরে আমি বললাম যে হ্যাঁ বলেন, শুনি। বললো যে স্মৃতির যে একটা বিয়ে হয়েছিল, এটা কি মিন্টু তোমাকে বলছে? কত বছর পর বললো এটা? বিয়ের কত বছর পরে? এটা 2-3 মাস। 2-3 মাস পরে এটা বললো? এটা বললো। বললাম না, হ্যাঁ আমাকে এরকম কিছু বলে নাই। তাই তোমাকে জানার জন্য আমি কলটা দিই। মিন্টু তখন কি আপনার সঙ্গে থাকে নাকি মিন্টু তখন আলাদা থাকে? সে তো জেলখানায়। সে তখন জেলখানায়? আচ্ছা, জেলখানা, সেও বাইরে না। আপনি সিঙ্গাপুরে আপনার মিনিমাম 3 মাসে আপনি জেল খাটতে হয় এই অবৈধভাবে ধরা পড়লে। অবৈধ হলে মিনিমাম, যদি আপনাকে যদি আপনার কাগজপত্র না থাকে বুঝছেন, মানে যদি আপনার কাগজপত্র যদি হাতে পায় তাহলে আপনার জেল বেশি হয় আর কি। আর যদি কিছু না পায়, নর্মালি 3 মাস জেল দিয়ে আর 3টা বাড়ি দিয়ে আপনাকে ব্যাক করে দেয়। দেশের বাইরে পাঠিয়ে দেয়। বাড়ি 3টা আপনার রোতান এটা বলে, এটা খুব বাড়ি 3টা খুব ডিফিকাল্ট বাড়ি। কীরকম বাড়িটা হলো আপনাকে যখন করে দাঁড় করায়, করে আপনার কথাগুলি শোনার পর মনে হয় যে আপনি সামথিং কিছু লুকাইছে।
বা আপনি 3 মাস হন নাই বা 6 মাস ধরে আইসেন, আপনি 3 মাস আইলে তো আপনাকে বাড়ি দিব না। 3 মাসের তো আপনি তো পাসপোর্টে শো করতে পারেন, মিনিমাম 3 মাস থাকলে আপনাকে বাড়ি দিব না। যেহেতু আপনি 3 মাসের বেশি হয়ে গেছেন, যার কারণে আপনি ওরা বুঝতে পারে, তখন করে কি 3 মাসের জেল দেয় আর 3টা বাড়ি দেয়। 3টা বাড়িটার কন্ডিশনটা কী করে, সেটা যেটা আমি জেলের থেকে অনুভব করছি, আমি ছিলাম, আমি 19 দিন ছিলাম। পরে ওই বাড়ির সকালবেলা যেমন আপনার এই কোরবানি গরুর মতো নিয়ে সকালে নিয়ে তাকে গোসল করে, ভালো খাবার দেয়, হ্যাঁ খাবার টাবার দিয়ে তাকে অন্য একটা রুমে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে কি করে আপনি, ওরা করে কি একটা প্লাস্টিকের একটা মানুষ আসে, এই প্লাস্টিকের বাড়ি দেয় আপনাকে শোনার জন্য, আতঙ্ক করার জন্য। এমন 3টা লোক আপনি ওই যারা দেখবেন, আপনি দেখলে ভয় পেয়ে যাবেন। ওই প্লাস্টিকের মানুষটাকে পিটায়, মানে ওই বাড়িটা আপনাকে দেওয়া হবে সেটা দেখানো হয়? হ্যাঁ, না মানে অনুভব করেন, আপনার রুমের থেকে সব রুমের থেকে শুনতেছে সাউন্ডটা। ও আচ্ছা, এটা আপনি দেখতেছেন না কোথায় বাড়িটা দিতেছে, হ্যাঁ বাড়ির আতঙ্ক তৈরি করা আর কি। তাই যাদেরকে বাড়ি দিব মনে করেন, একদিন তো মনে করেন বাড়ি দিব মনে করেন 1 জন না, 20 জন 30 জন এরকম বাড়ি দিব। তাদেরকে সকালবেলা প্রত্যেক যা রুমে খাওয়া দাওয়া করে একদম রেডি করে, রেডি করে কমপ্লিট করে, ওপেন মানে কাপড় চোপড় খুলে, একেবারে কাপড় চোপড় খুলে দিগম্বর করে কোথায় নেয়? নিয়ে আপনার ওই একটা রুমে নিয়ে রাখবে। আচ্ছা, রুমের থেকে আপনাকে এখানে একটা কী হয় জানেন, আপনি 4টা লোক আছে, ম্যাজিস্ট্রেট আছে, 4 ম্যাজিস্ট্রেটকে আপনি জিজ্ঞাসা করতে থাকে তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার মার নাম কি, এরকম 3টা জায়গায় যদি গুড আনসার দিতে পারে, 3টা যদি আনসার দিতে পারে তাহলে তারই আবার বাড়ি দিতে নেবে। আর যদি সেখানে এলোমেলো করে যে আপনার নাম যে আপনি উল্টা কইছেন, সেদিনকে আর বাড়ি দিব না, বলবে যে সামথিং সে অসুস্থ, ওদিনকে তাকে বাড়ি দিবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আপনি নাইসলিভাবে বলতে হবে, এই 3টা জিনিস আপনি বলতে হবে। আর আপনাকে যেদিন নেবে তার রাতের আগে আপনাকে মেডিকেল নিয়ে যায় ট্রিটমেন্ট করার জন্য, ঠিক আছে কিনা, আপনি রাইট আছেন কিনা। যদি রাইট না থাকেন আপনাকে নেবে না, এবং আপনাকে জিজ্ঞাসা করবে। একটা হলো তারা মেডিকেল তো রিপোর্টটা দেয়, আর একটা আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি রাইট ঠিক আছেন কিনা। আপনি যদি বলেন ঠিক নাই, তাহলে আপনাকে নেবে না। এটা কয়বার করবে? 3বার করবে। 3বার? বাড়িটা কি একবার করে দেয় নাকি একবারে 3টা বাড়ি দেয়? আচ্ছা, তো একবারে 3টা বাড়ি কেন 3টাই দিবে? এবং এই 3টার স্পেশালিটি? 3টা আছে, 6টা আছে, 9টা আছে, 12টা আছে, 24টা আছে, এবং খুব জোরে করেই মারে? হ্যাঁ জোরেই মারে, আপনার চামড়া ছুটে যায়। চামড়া ছুটে যায়, ওকে। এটা শেখ। মিন্টু সে সময় জেলখানায়, সেই সময় মিন্টু জেলখানায়, এবং আপনি শুনতে পেলেন আপনার শাশুড়ির কাছ থেকে যে আপনার ওয়াইফের আরেকটা বিয়ে হয়েছিল। জি। তারপর পরে তা আমি বললাম যে না, আমি তো এটা শুনি নাই, আর যেটা কখনো বলেনও নাই, বা বিয়ের আগেও তো কেউ বলে নাই। ইজ ওকে, যদি বিয়ে হয়ে থাকে হারাবার কিছুই নেই, তার আমারও কিছু হারাবার নাই। যেহেতু বিয়ে হয়ে আপনি এটা মেনে নিলেন সর্বমনে? না, এটা ইজ ওকে। কারণ একটা মেয়ে তো বিয়ে হইলে তো সব কিছু হারাই যায় না। বোঝার কারণে যখন বিয়ে হইলাম কী করবো, আমি সংসারটাকে নষ্ট করে দেবো না, আমি সংসারটা রাখলাম। আমি বলছি ঠিক আছে, এটা নিয়ে আপনি টেনশন করেন না। যদি আপনি বলে যদি না থাকেন ইজ ওকে, আর এখনও বলে থাকছেন এটা ওকে, থ্যাংক ইউ। এর প্রতি আমার ওই মিন্টু ভাই জেলখানাতে বাইরেবে 15 দিন পরে সে আমার কল দিল, বলো যে শাহাবুদ্দিন আমার টিকিট দাও। টিকিট না দিলে আপনি আবার তার অপেক্ষা করতে হবে টিকিটের জন্য, কারণ ওখানে অনুদান আছে, এনজিও আছে, ওরা অনুদান দেয়, টিকিট দেয় আর কি, যারা গরিব মানুষ, যারা ওভারস্টে থাকে, যারা যাইতে পারেন টিকিট কেটে, তাদের জন্য এটা করে। পরে এসে আমি টিকিট কেটে দিলাম। টিকিট কেটে দেওয়ার পরে চলে যাওয়ার পরে ওনার জন্য কিছু মার্কেটিং করলাম, ওনার জন্য একটা ঘড়ি কিনলাম, স্মৃতির জন্য কিছু কাপড় চোপড় কিনলাম, আমার ওই স্মৃতির আমার জন্য কিছু কাপড় কিনলাম, স্মৃতির দাদির জন্য কিছু কাপড় চোপড় কিনলাম, মানে টুকটাক মোটামুটি একটা লাকেজ কমপ্লিট করলাম। কমপ্লিট করে পরে আমি তাকে ইমিগ্রেশন আর টিকিটটা দিয়ে আসলাম। উনি জাস্ট চলে গেছে। চলে যাওয়ার পরে আর টেলিফোন তাতে পাচ্ছি না। এটা কি মানে আপনার ওখান থেকে বের হওয়ার পর এরকম ঘটনা ঘটেছে, নাকি মিন্টু সাহেব বাসায় পৌঁছানোর পরে? এটা মিন্টু বাসায় পৌঁছানোর পরে, বাড়িতে আসার পরে? হ্যাঁ, সবার যোগাযোগ। আর আমি যে ওই যে এটার যে একটা এইচবি মোবাইল দিয়েছিলাম, সে তখন এইচবি মোবাইল অনেক এক্সপেন্সিভ, আমি সেই মোবাইলটা তাকে দিছি। দেওয়ার পরে এখন কোনো যোগাযোগ নেই। আমি কেন এই দামি জিনিসগুলি দিলাম জানেন? সে আমার স্ত্রী, আমার একটা অংশ, এই কারণে আমি কখনো কোনো জিনিস দামি জিনিস ব্যবহার করতাম, আমি আমার ওকে দিতাম। যাক, সে তো আমার স্ত্রী, আতস তার কেউ না। পরে দিলাম মতো, এরপর আর যোগাযোগ পাইতেছি না, টেলিফোন করতেছে। আমি আমার বোনের কল দিলাম, রুনের কল দিলাম, রুনু দেখতো যে স্মৃতির নাম্বার বন্ধ পাচ্ছি, আর আমার নাম্বার বন্ধ পাচ্ছি। এখানে আরেকটা জিনিস হলো কি, যে মা আর ওই স্মৃতি আর তার দাদি থাকে এক জায়গায়, আর মা থাকে আর এক জায়গায়। আচ্ছা,
দুজনে দুই জায়গায় থাকে। একজন থাকে হলো আপনার চৌধুরীপাড়া বলছেন, আর একজন থাকে হলো আপনার রামপুরা। পরে এখন নাম্বার পাই না, পরে ও চেষ্টা করলো, যোগাযোগ করলো। পরে আমি বললাম একটা কাজ কর, তুই একটু যা তো বাসায়। পরে বাসায় গেলো, বাসায় দেখি যে স্মৃতি শুয়ে আছে। সে বলতেছে আমি অসুস্থ হয়েছি, মোবাইল বন্ধ রাখছি এসে। পরে আসলে মোবাইল বন্ধ নেই, ঠিক আছে, সে সিমটা চেঞ্জ করছে আর কি। পরে আমি বলছি তোমার আম্মুর মোবাইল তো বন্ধ। আমি তো জানি না, কত চলো তোমার আম্মুর কাছে। যাও বাবা, আমি ডাকবো তোমাকে, 1 ঘন্টা করে ডাকবো। এসো। এই সময় তোমাকে রাখা যাবে না এখানে। তোমাকে আমি ডেকে যখন তোমার পার্টটা আসবে, যখন তুমি কথা বলবো তখন তোমাকে ডাকবো। তাই না? না, তোমার এখন থাকলে আমাদের ডিস্টার্ব হবে বাবা। না না, কিন্তু গল্পের মাঝখানে তোমাকে রাখাই যাবে না। হ্যালো। এডিট পার্ট সুনন্দদা, এই হঠাৎ করে ওর ছেলেটা ঢুকে পড়েছিল, এটুকু রাখেন, এটুকু আমরা খুব ন্যাচারালি যাবে জিনিসটা, রেখে দিব, আমরা এটা নিয়ে পরে কথা বলবো। ওকে, আপনার ছেলের নাম কি? আবিদ হোসেন সাহেব। ওর বয়স কত? এই মেয়েতে আপনার 10 ইয়ার্স। 10 ইয়ার্স হবে। ওকে, আমরা প্রয়োজনে ওকে, হঠাৎ করে স্টুডিওতে ঢুকে পড়েছিল, আমরা চাচ্ছি না যে এই পার্টটাতে ও থাকুক, প্রয়োজনে আমরা ওকে গল্পে নিয়ে আসবো। ঠিক আছে, তো আপনি যেটা বলছিলেন যে ওনাকে ওনার মায়ের কাছে নিয়ে যেতে চাচ্ছিল, সেখানেও সে যেতে রাজি হচ্ছিল না। জি, ওখানে তো আমার বোন বললো যে তো চলো তোমার আম্মুর বাসায় যাই, তো সে রাজি হলো না। পরে ওই আমার বোন এই আর আমার ভাগ্নি দুজনেই গেল ওই স্মৃতির আম্মুর বাসায়। যায় দেখে কি তারা তাদের বাসায় যায় পায়নি, তালা মারা। পরে স্মৃতির কল দিল, ওই যে নাম্বারটা সিম চেঞ্জ করছিল ওই নাম্বারটা নিয়ে নিল, নিয়ে পরে ওই নাম্বারে কল দিল, বললো যে আম্মু কই গেছে, যে আমরা তো বলতে পারি না। তো যাক, ওই অবস্থায় সে বাড়িতে চলে আসলো। চলে আসে পরে আমার একটা টেন্ট বাসায় লাইন ছিল আর কি, ঠিক আছে। ওটাতে আমার কল দিল, কল দেওয়ার পরে বললো যে ভাই তো স্মৃতির পাইলাম, স্মৃতি বলতেছে অসুস্থ, আর এই সিম চেঞ্জ করছে, এই যে এটা নাম্বারটা দিল, আর তার মার বাসায় গেল, সেই নাম্বারটা সে পায় নাই। এই মেসেজটা আমাকে দিল, দেওয়ার পরে আমি ঠিক আছে রাখ, আমি দেখি নাম করতে। পরে আমি ব্যাক করলাম, ওই নাম্বারে কল দিলাম, কল দেওয়ার পরে মোবাইল বন্ধ। ভেরি ইন্টারেস্টিং। এইখানে আমার কাছে 2-3টা থট গ্রো করছে আমার চিন্তায়। একটা হচ্ছে যেটা যে যদি এটা একটা ট্র্যাপ হয়ে থাকে যে বিদেশে একটা ছেলেকে বিয়ে করে তার কাছ থেকে অর্থ সম্পদ হাতিয়ে নিয়ে সম্পর্কটাকে অফ করে দেয়া, নাকি অন্য কোনো কিছু। যদি এটাই হয়ে থাকে তাহলে দেখুন, মা আবার চেঁচে গিয়ে মেয়ের কথা বলছে যে তার আগে একটা বিয়ে হয়েছিল, মানে সম্পর্কের মধ্যে একটা ছেদ চাচ্ছে কিনা, সেটা তো সে আগেই করতে পারতো, কেন সেটা বিয়ের পরে করছে, সেটা একটা ব্যাপার। আবার সেখানে যখন হচ্ছে না তখন আবার ফোন বন্ধ রাখছে, মানে সামথিং ইজ ভেরি রং। মানে এখানে কেন একটা বিগ কোয়েশ্চেন মার্ক নিয়ে আছে। তবে সেই কেনের উত্তরটা আমরা খুঁজবো ঠিক রাত 12টায় ফিরে এসে। আপনারা শুনছেন জীবন গল্প। 40 বছরের সোহান আজকে তার নিজের জীবন গল্প নিয়ে এখানে আছে, সঙ্গে তার ছেলেও আছে। তবে ছেলেকে আমরা স্টুডিওর বাইরে রেখেছি, প্রয়োজনে আমরা তাকে এখানে হাজির করব। ওকে, একটা টেনশন, যেখানে কিছু সামথিং রং, কিছুটা হইতেছে মনে হইতেছে আর কি। যেহেতু পরে আসে আমি, এর ভিতরে মিন্টু দেশে চলে গেছে, তার সাথে কিন্তু আমার যোগাযোগ হয়নি আর। পরে হঠাৎ করে একদিনকে আমি 2-3 দিন পরে প্রায় একটু ট্রাই করি, প্রতিদিন ট্রাই করি, কিন্তু 2-3 দিন পরে এই মোবাইলটা অন রাখছে বলতে পরে আমি কল করলাম। আমি বললাম যে কী ব্যাপার, তোমার মোবাইল সিম চেঞ্জ করছো কেন? কয় না ওই সিমটা হারিয়ে গেছে, তো মোবাইল হারিয়ে গেছিলো এই কারণে। আমি কি মোবাইল হারিয়ে গেছে, মোবাইল কি তোমার কাছে নাই? কয় না আমার কাছে নাই। মোবাইল কীভাবে হারাইলো? তুই মোবাইল কিনছো? কয় না আমি ছোটো ভাইটা ইউজ করতেছি। পরপরই আমি যখন আমার বোনের সাথে কথা হলো, তখন আমি জানলাম যে মোবাইলটা সে আছে। যাই হোক, ওই মোবাইলটা সে নাই, বলো যে ব্যাপার। আমি কি তাহলে তুমি মোবাইল এতদিন বন্ধ রাখছো, সিম চেঞ্জ করছো আমাকে, সিম চেঞ্জ করে আমার তুমি দিলাও না, কোনো যোগাযোগ রাখছো না। আম্মুর মোবাইলে কল দিয়ে সে মোবাইল বন্ধ, কী হয়েছে বলো তো একটু বিষয়। না কিছুই হয় নাই। না কিছু তো হয়েছে, না হলে তুমি মোবাইল কেন সিম চেঞ্জ করবা? আম্মু কেন তোমার সম্পর্কে এই কথাটা বললো? কয় না এটা তো তাদের ভুল মনে ছিল না, ওই সময় তারা বলতে পারে নাই। আমি এটা কোনো একটা কথা হলো যে বলতে পারে নাই? এটা তো একটা কথা না। আচ্ছা ওইটা তুমি বাদ দাও, ওইটা নিয়ে তো আমি মোটেই টেনশন না। তুমি যে মোবাইল ধরতেছো না, এটা বলো কী কারণে ধরতেছো না? আমার বাসা থেকে কোনো তোমাকে খারাপ কিছু বলছে? আমার বাসা থেকে কোনো খারাপ বিহেভ করছে কিনা আমার একটু বলো প্লিজ।
যদি বলে থাকো আমি এখন এটা দেখতেছি বা কোনো কিছু হয়েছে কিনা বলো। আমার বোনে কিছু বলছে, আমার আম্মু কিছু বলছে, না কিচ্ছু বলে নেই। তো না বলে তুমি মোবাইল সিম আমাকে না জিজ্ঞাসা চেঞ্জ করছো, আচ্ছা চেঞ্জ করছো, তোমার মোবাইল হয়ে গেছে, মোবাইল নাম্বার দিলে তো পারে, হ্যাঁ পারে, রাইট। হ্যাঁ, সে কথার ভিতরে তার ভিতরে কেমন একটা মানে জড়বল পাওয়া গেছে, হ্যাঁ জড়তা পাওয়া যায়। পরে এসে আমি করলাম যে আচ্ছা ঠিক আছে তুমি রাখো, আমি তোমার পরবর্তী কল দেবো, মানে আসে দিও। তা আমি বেশিরভাগই আপনি ওই 10টার সময় বা 8টার সময় কল দিতাম, তো 1 ঘন্টাখানি কথা বলতাম। পরে মোবাইল ওদিন ঠিকই তার খোলা ছিল, 12টার সময় কল দিছি বাংলাদেশ টাইম, মোবাইল ধরছে। ধরার পরে তা আমি বললাম যে আচ্ছা স্মৃতি বলো তো সমস্যাগুলি কী হয়েছে, আমাকে সত্যি করে বলো, হ্যাঁ তুমি কেন সিমটা চেঞ্জ করছো আর কেন আমার সাথে যোগাযোগ করতেছো না, আর কেন আমার সাথে কথা বলতে চাচ্ছ না। আগে যে মোমেন্টটা ছিল তোমার আমার সাথে কথা বলা, তোমার যে স্পিডটা ছিল সেটা তো আজকে নাই, যেটা বুঝতে পারছি। হ্যাঁ, কোনো কোথাও ঘাটতি আছে, নিশ্চয়ই আমার ফ্যামিলিতে তোমার কিছু বলছে, নাহলে তো তুমি এমন হওয়ার কথা না, এরকম মেয়ে তুমি না। জাস্ট এই কথাগুলি বলার পরে আমি রেখে দিলাম। সকাল 4:30 বাজে আমাকে তার দাদি কল দিছে, হ্যাঁ বলছে স্মৃতি কী বলছো, সে অনেকগুলি ওষুধ খাইছে, সে এখন একটা হসপিটাল আছে, সে হসপিটালে তারা নিয়ে গেছে। ওখানে ওদের একটা পরিচিত ছিল, ওদের দুঃসম্পর্ক, আর মামা ডাকতো আর আমার শাশুড়ি ভাই ডাকতো। তো উনি আমার কল দিচ্ছে, উনি আমার কলে খুব অকর্ত ভাষায় গালাগালি করে আমাকে বলতেছে বেয়াদব টেয়াদব ইত্যাদি ইত্যাদি বুঝলা, হ্যাঁ তোমার সাহস হলো তো এই সমস্ত করার, এই মেয়েটা বিষ খেয়েছে, অসহায় একটা মেয়ে এসে। তাই আমি বললাম যে আমি তাকে কিছুই বলিনি, যদি আপনারা ভয়েস রেকর্ডটা চেক করতে পারেন, হ্যাঁ আর যদি আপনি সিঙ্গাপুর থেকে ভয়েস রেকর্ডটা সাধারণত হ্যাঁ পুলিশ রিপোর্ট ছাড়া দেয় না তারা, তারপর আমি চেষ্টা করব। আমি কি বলছি আপনি ভয়েস রেকর্ডটা শুনেন। হ্যাঁ যাক, আমি বলি যে আপনি কাজ করেন, আপনি তো হসপিটালে আসেন, হ্যাঁ হসপিটালে আসে, আপনি যা লাগে ব্যবস্থা করেন, হ্যাঁ আর টাকা যা আছে যা আমি বলে দিচ্ছি, ঠিক আছে আমার বোনের কথা। মানে বিষ যে খেয়েছে ওইখানে আপনি বলতেছেন যে ট্রিটমেন্ট করার জন্য নিয়ে যাওয়ার, হ্যাঁ রাইট, বিষ মানে যে ওষুধ খেয়েছে, অনেকগুলি ঘুমের ট্যাবলেট খেয়েছে আর কি। এটা কি আসলে খেয়েছিল নাকি নাটক? হ্যাঁ খেয়েছিল, খেয়েছিল, হ্যাঁ ওকে অনেকগুলি। তো আমি পরে জানতে পারলাম সে প্রায় খেয়ে থাকে। ওকে যাই হোক, খেয়েছিল। তারপরে হ্যাঁ পরে উনি টাকা নিয়ে গেছে, টাকা নিয়ে যাওয়ার পরে তখন ট্রিটমেন্ট সব কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পরে আমি কল দিলাম বললো যে আমি স্মৃতি আপনি বাসায় পাঠাই দেন, কেন সে বাসায় যাবে না। আমি বললাম যে মামা কোথায়, হ্যাঁ মামা নাই। হ্যাঁ আমি কি সত্যি কি মামা নাই, হ্যাঁ নাই। আমি কিন্তু ঠিক আছে, তা আপনি কী করতে চান? আমার মেয়ে ওই বাসায় যাবে না, তুমি আসো তারপর দেখা যাবে। আমি কিন্তু গুড, ঠিক আছে। আবার 3-4 দিন পর আমার কল দিছে, কল দিয়ে বলে যে টাকা পাঠাও আর চিকিৎসার জন্য। কত টাকা দিতে হবে, হ্যাঁ কত লাগবে, জানি না, তুমি পাঠাও, কত পাঠাবো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। পরে আমি রুনুর কল দেখলাম যে রুনু, আমি বললাম যে আমি সোমবারে টাকা পাঠাইতেছি, হ্যাঁ তুই যা পারো যাতে কারতো পারস নিয়ে 1010 টাকা নিয়ে দে। পরে 1010 টাকা নিয়ে আবার দিছে। দেওয়ার পরে তারা এখন এই যে দুইজনে দুইটা বাসা হুট করে ছেড়ে দিছে। ছেড়ে দেয় তো আর তাদের পাওয়া যায় না, অনেক খোঁজ খবর নাই। আইদিতে কল দিই, মোবাইল সবই বন্ধ, ক্লোজ, মোবাইল বন্ধ। শাহিনের মোবাইল ছিল আপনার ইসের, তো ওই নাম্বারটা আমার কাছে ছিল। আমি বললাম যে তারা মোবাইল টোল বন্ধ, আপনি খুব আমার সাথে খারাপ ব্যবহার করলেন, খারাপ আচরণ করলেন, এখন তো আমি করতে পারি আপনার সাথে খারাপ আচরণ করেন, দুজনে দুইটা বাসায় ছেড়ে দিল, কেন ছেড়ে দিল? আমি বললাম যে আপনি কোথাও যান না, আপনি থাকেন, হ্যাঁ আমি যে পুলিশ পাঠাইতেছি, আমার বোন যাচ্ছে, আপনি যান না। তো উনি এই কথা পরে উনি আর এই যে তার মানে ওইগুলি খুলে বুঝছেন, ওই বাসা সে ওই অবস্থায় রেখেই তার কাপড় চুপড় যা ইত্যাদি রেখে সে চলে গেছে। চলে যাওয়ার পরে আমার বোন গেছিলো, আমার ওই যে বললাম যে চেয়ারম্যান কাকা সে গেছিলো, আমার এই উত্তরপাড়া ওই একজন লোক ছিল ওই যে মহসিন ভাই, ঠিক আছে আমার ক্লোজ সিনিয়র আর কি, সে গেছে। যাওয়ার পরে দেখি যে শাহিনের বাসায় কিচ্ছু নেই, তালা মারা। পরে এসে গেছে, পরে যাওয়ার পরে ওখান থেকে থানার থেকে দুজন কাকায় পুলিশ নিয়ে পরে গেল, যায় ওইটা ভাঙার পরে ওই শাহিনের কিছু ডকুমেন্ট কাগজ কোথায় কী আছে কিনা এটা খোঁজ নিল, যে কিচ্ছু নেই। পরে যাক এটা হলো না। পরে আমি তো ট্রাই করতেছি, কে জানি তারা আমার কাকারে কল দিয়ে বললো যে শাহিনে অমুক জায়গায় আসছে। পরে আসছে পরে দূরে গেল, যায় দেখলো যে নাই, সে নাই। যাওয়ার মানে সবাই পলাতক? হ্যাঁ সবাই পলাতক, আর সে পাওয়া গেল না। যাওয়ার পরে শেষ পর্যন্ত কী করলো, তারা বাসা দুজন দিকে চেঞ্জ করার পরে ঠিক এই ফোন দুটা আবার ওপেন হয়েছে। কতদিন পরে? এটা প্রায় 1 বছর পরে। 1 বছর পরে? হ্যাঁ। তারপরে আপনি কত টাকা পয়সা খরচ করেছেন আপনার এই ওয়াইফের পিছনে? এখানে আপনি প্রায় নিয়ার আপনার 6 লাখ টাকা। 6 লাখ টাকার মতো আপনি জিনিসপত্র তাকে দিয়েছিলেন? জি, আমি 6 লাখ টাকা তাকে দিয়েছি। আমি জীবনে পঙ্গু হয়ে গেছি এই জায়গাটা একটা।
তো খুঁজলো আপনি তো 1 বছর পরে আপনার ফোন ওপেন হলো, তারপর? হ্যাঁ, পরে যখন ফোন ওপেনের মতন পরে এসে আমি বললাম যে আপনারা এই এতদিন কী ব্যাপার বাসা বসে ছাইরা চলে আসলেন, যে ওখানে মানুষ ঝামেলা করতেছিল। কিসের মানুষ ঝামেলা করতেছিল? হ্যাঁ, যা বললো যে বাড়িওয়ালা এসেই ঝামেলা করতেছিল। আমি তার কথা জড়তা খুঁজে পাই না, পাওয়ার পরে আমি বললাম যে ঠিক আছে, আপনার যেহেতু সংসার। তো ঝামেলা করছিল তো 1 বছর ফোন কেন বন্ধ থাকবে? হ্যাঁ, সেটাই। আর ফোন বন্ধ থাকলে তো আপনাকে জানাই করতে পারে। জি, এটা কোনো বিষয় নেই, আর কোনো বললাম লজিক যে- নাই, হ্যাঁ। হ্যাঁ, আমি বললাম যে আপনার যে শাহিন উনি কোথায় আছে? হ্যাঁ, কারণ ওনার সাথে আমার যোগাযোগ নাই। আমি কেন থাকবেন? আপনি সব সময় আমার বোনের যতবার বাসায় গেছে আপনাকে ওই বাসা দেখছে, আপনাকে আমার মা গেছে যতবার দেখছে, জিজ্ঞাসা করছি যে কে, আপনি বলছেন ভাই। হ্যাঁ, কী কারণে সে দিনের পর দিন আপনার বাসায় ছিল, হ্যাঁ সেটা আমার ফ্যামিলির কাছে আমি ভালোভাবে জানি। এখন কী কারণ ছিল সেটা আপনি ভালো করে জানেন। এখন আপনি বলেন শাহিনের নাম্বারটা দেন। পরে উনি শাহিনের নাম্বারটা দিল, ওই কাকার কাছে শাহিনের নাম্বারটা দিল। দেওয়ার পরে কাকা করলো কি, কিছু লোকজন নিয়ে পরে তার বাসায় গেল। বলছে ঠিক আছে, আপনার যেহেতু এখানে একটা সমস্যা তৈরি হয়েছে, যে এটা আপনাদের মনে হয় একটা খারাপ উদ্দেশ্য ছিল, হ্যাঁ এই কারণে আপনি আমার ভাইস্তার টাকা পয়সা নষ্ট করছেন, এটা উদ্দেশ্য আমরা বুঝে ফেলাইছি। আপনি বসেন, বসে এটা একটা সেটেল করে ফেলাই আমরা, আপনাদের কিচ্ছু করতে হবে না। এটা কে বলছে? আমার কাকা বললো। আচ্ছা, হ্যাঁ, কিছু করতে হবে না। কথা ঠিক আছে, তো আপনি আমার একটু সময় দেন, আমার তো 2-1 লোক বলতে হয়। আমি বলছে ঠিক আছে, আপনি বলেন। হ্যাঁ, আপনি যত লোক মনে চায় বলতে, কাকে কাকে বলতে মন চায় আপনি বলেন, কোনো সমস্যা নাই। আর আমি আপনার বাসায় আসবো, এটা বিচারটা আপনার বাসায় হবে, নো প্রবলেম। এটা কিন্তু আপনি টেনশন করেন না যে আমার ওখানে যেতে ওখানে যেতে। সে একটা টাইম নিল, 7 দিনের টাইম নিল। 7 দিন পরে এখন এই 7 দিন কিন্তু আপনার মোবাইল ঠিকই অন ছিল। কাকার সাথে যোগাযোগ হয়েছে যে আসছি, ঠিক 7 দিন পরে মোবাইল বন্ধ। বন্ধ। তারপর কাকার নিয়ে আমার বুনে গেল, আর আমার ওই যে মহসিন ভাই গেল, 3 জনে গেল গাড়িটা নিয়ে, যায় দেখে কি তারা তালা আমার মাইরা ছিল গেছে গে, আর নাই। এই বাড়ি ছেড়ে চলে গেছে? এই বাড়ি চলে গেছে গে, বাস শেষ। এই পর্যন্ত আর কি বলবো, এখানে তো আর কিচ্ছু করে নাই। সেখানে আমি আর বললাম, আপনি বুঝতেই পারলেন যে আপনাকে ঠকানো হয়েছে। এই যে মানে এদের কাজই ছিল হচ্ছে এরকম বিদেশ পার্টিগুলোকে এটা ধরা। তার মার পূর্বে 4টা বিয়ে হয়েছে। তার ওই যে স্মৃতির বাবাকে সে মারছে গলা টিপে, সে মাস্টার ছিল স্মৃতির বাবা। হ্যাঁ, তো একজন পুরুষ নিয়ে গলা টিপে দিয়ে মাইরা ফেলাইছে। হ্যাঁ, এগুলো আপনি পরে যাচ্ছে? হ্যাঁ, পরে জানছি। কিভাবে জানলেন? এটা স্মৃতি আমার বলছে। স্মৃতি আমার বলছে যে আমার ওরা মা কোথায় আছে এখন? এত জঘন্য কাজ করছে, জানি না কোথায় আছে। যদি তারা শুনে থাকে, হ্যাঁ জানি না, যদি শুনে থাকে তাদেরকে আমি। তো এই ব্ল্যাকমেলটা তো বেসিক্যালি আপনার এই মিন্টুর কারণে আপনি হলেন, যে মিন্টু আপনার কাছে ছিল। হ্যাঁ, মিন্টুর কারণে। সে মিন্টু কোথায় আছে? মিন্টু নাই, উদাহরণ নাই, কোথাও নাই, এখনও পাই না। এখনও ঢাকার শহর কখনো দেখি নেই তাদেরকে। বুঝতেই পাচ্ছেন। এবং এরকম ঘটনা বিদেশ বিভুঁয়ে যারা থাকেন, বিয়ে করার আগে নিশ্চিতভাবে জেনেই শেকড়ের খোঁজ নিয়েই তারপরে করেন। বোকামো মানুষ এর চেয়েও অনেক বড় বড় বোকামো করে, এগুলো কিছুই না। এবং সিক্রেটস ও জীবন গল্পে যেসব ঘটনা আসবে ভবিষ্যতে, সেগুলো আপনি শুনলে, ইভেন গত বেশ কয়েকটা ঘটনা শুনে বুঝতেই পেরেছেন যে বোকামোর লেভেলটা কী হতে পারে। আপনি বোকামো না করেন, সেটাই হচ্ছে মূল কথা। জি, তারপর আর আপনি তখন ফ্যামিলিকে বললেন না যে তোমরা যে আমাকে বলছিলে যে মেয়েটাকে বিয়ে করার জন্য, কেন বললাম? হ্যাঁ, সেটাই। হ্যাঁ, যে আমি বললাম যে দেখ, তোদের বোকামির কারণে দেখ কী হয়ে গেল। আমি কিন্তু এটা আগে চিন্তা করছিলাম যে এই ধরনের ঘটনা যদি থাকে, এরকম হয়, হ্যাঁ এখন দেখ কি তাহলে তারা খুব কষ্ট পেয়েছে। আমার এই কথাটা তারা কষ্ট পেল। তখন চিন্তা করলাম ছোটো ভাই বোনেরা মানুষ, আমার বাবা মানুষ করতে পারে না, আমি ওদেরকে মানুষ করছি। এখন আমি যে এখান থেকে যে কথাটা বলি তারা কষ্ট পাবে। আচ্ছা, আমি বললাম যে এটা পিছনে যেটাকে আসছে কে, এটা জাস্ট ফরগেট। এটা নিয়ে কখনোই তুই চিন্তা করিস না যে আমার ভাইকে কেউ ঠকাইছে বা কি জিতাইলো, এটা নিয়ে টেনশন করিস। তার মানে যেই ভদ্রমহিলাকে আপনি বিয়ে করেছিলেন তার সঙ্গে আপনার দেখাই হয়নি কখনো? না, কখনোই দেখা হয়নি, কখনোই দেখা হয়নি। এমনকি তাকে পাসপোর্ট করার জন্য ব্যবস্থা করছিলাম, সে থেকে সিঙ্গাপুর নেওয়ার জন্য। হ্যাঁ, ঠিক আছে, আমি ভেরি লাকি যে আমি সেটা যে হয়নি, ওকে লাকি। ওকে। হ্যাঁ, পরে এসে আমি এটাকে আমার মাথা থেকে ছুটে এলাম। এখন আমি সিঙ্গাপুরে জব করতেছি, করার পরতে পরে এক পর্যায়ে আমার ফ্যামিলি পরে ভাই বোনকে বুঝালাম যে বিষয়টা আর দরকার নেই, যাওয়া হওয়ার কম হয়ে গেছে, পাস। আর তোমরা এটা নিয়ে কখনোই টেনশন করো না, আর কখনোই তাদেরকে টেলিফোন করার চেষ্টা করো না। যদি তারা অন করে থাকে থাকুক, হ্যাঁ তাদের উদ্দেশ্য ছিল এটা করার, তারা এটা করে গেছে। এটা আমরা চেষ্টা করলেও পারবো না কিছু করতে। এটাকে বোনকে বুঝাই দিলাম, ভাই, মাকেও বুঝাইলাম। বাস গেল করতে আমি সিঙ্গাপুরে জব করতেছি।
এখন আমার বাড়ি থেকে পেশা দিয়েছে, তো তুমি চলে আসো এখানে। আবার আমার বোনের বিয়ার জন্য বিভিন্ন জায়গার থেকে লোক আসছে দেখার জন্য, ঠিক আছে, বোনকে বিয়া দিতে হবে, আবার আমারও, হ্যাঁ আমারও তারা বিয়া করাইবে, এটা একটা প্ল্যান তাদের। এখন যাক, সে বলতেছে যে তুমি বোন তো বড় হয়ে যেতেছে, তার তো বিয়া দিতে হবে, তুমি আসো অনেক দিন হয়েছে। মায় বলতেছে তোমাকে দেখি না। এখন এমন একটা জিনিস সিঙ্গাপুরে যা হুট করে বলে আসা লাভ না, যেহেতু আমি ইলিগেল, আমার পাসপোর্ট করতে হবে, হ্যাঁ আমার কিছু কাগজপত্র এগুলি তৈরি করার পরে আসতে হবে। তো যাক, ওখানে ওদিকে আমার ছোটো দুই ভাইও, হ্যাঁ ওই সৎ ভাই একজন জসিম আর রহিম আমার নিজের ভাই, তারা খুব প্রেশার দিতেছে যে তুমি, হ্যাঁ ভাই আপনি যান, চলে যান, আর থাকার দরকার নেই, আমরা আসছি ওখানে, হ্যাঁ আপনি মারাত্মক অনেক কিছু করছেন, এখন আর স্টপ করেন, এখন আপনি যান, এখন যায় দেশে যান, তারপর বাকি ঠিক করুন। এর ভিতরেই আমার ওই বাসায় এসে আমার এক মামাতো ভাই, হ্যাঁ সে আমার কল দিছে, মানে আমার সাথে কথা বলবো। তা কথা প্রসঙ্গে সে বলে যে সাবুদ্দিন একটা কাজ কর, তুই সিঙ্গাপুরে অনেক দিন রেসো থাকস কি রে, আয় দেশে পর আমি ইটালি পাঠিয়ে দিই। আমি ইটালিতে একবার কাকার টাকা দিয়ে, কাকা ব্যবস্থা করতে পারে নাই, আবার আপনারা আমার ইটালি পারবেন, কারণ এখনও সহজ, কোনো প্রবলেম নেই, আমার সম্বন্ধী আছে, হ্যাঁ তোরে নিয়ে যাবে, তুই তুই আয় তাড়াতাড়ি আয়। আমি কিন্তু ঠিক আছে, তা যদি হয় এরকম, হ্যাঁ আপনি ব্যবস্থা করেন, যদি আপনার সম্বন্ধী নিয়ে থাকে, সম্বন্ধীকে আমি চিনি আমার গ্রামের পাশেই, বুঝছেন, এরা খুব ভালো লোক, যথেষ্ট পরিমাণ ভালো লোক, হ্যাঁ ভদ্রলোক। পরে আমি যদি মকবুল ভাই যদি এটা ব্যবস্থা করে আমি রাজি আছি, আপনি দেখেন। পরে আসে আমি 2007 সালে স্যালেন্ডার করলাম পুলিশ স্টেশনে দেয়া। মানে সিঙ্গাপুরে পুলিশ স্টেশনে গিয়ে স্যারেন্ডার করলেন। কত বছর পরে এটা সিঙ্গাপুর থাকার পর? প্রায় আপনার ধরেন 96 থেকে 2007 পর্যন্ত। ওরে বাবা, 11 বছর পর। এই সময় আপনি দেশে আসেননি? না, আসেনি। শুধুমাত্র সংসার? জি, এই সংসারের জন্য স্যার, এই ভাই বোনকে মানুষ করার জন্য, কিছু করার জন্য। আদার্স আমার কোনো জীবনে কিছু চাওয়ার পাওয়ার ছিল না স্যার। ভাগ্যটা এতই খারাপ নিয়ে এসেছিলাম পৃথিবীতে, প্রথমে এসে দেখছি আমার বাবা। শ্রদ্ধায় আরও একবার মাথা আমার গা শিউরে উঠেছে। মানে কান্ট ইউ ইভেন ইমাজিন এই মানুষগুলো যারা বিদেশে যায় নিজের দেশের জন্যে কি পরিমাণ কষ্ট করে, নিজের পরিবারের জন্য কি পরিমাণ কষ্ট করে। বাংলাদেশের 2 শ্রেণীর মানুষ আছে যারা বিদেশ যায়, 2 শ্রেণীর মানুষ। আমি আপনাদেরকে মনে রাখার জন্য বলবো, 2 শ্রেণীর মানুষ আছে যারা বিদেশ যায়। এক শ্রেণীর মানুষ যারা খুব হাইলি এডুকেটেড, স্কলারশিপ পেয়ে যায়, পরিবারের অনেক টাকা পয়সা আছে, যাদের ছেলে মেয়েকে তারা বাইরে পড়ায়, দেশের বাইরে পড়ায়, তারা বিদেশের সিটিজেন হতে প্রাউড ফিল করে। এই এক শ্রেণীর মানুষ। আরেক শ্রেণীর মানুষ যারা দিন এনে দিন খায়, খুব প্রান্তিক পর্যায়ের মানুষ, এবং যাদের সংসারের হাল ধরার জন্যে যারা দেশের বাইরে পাড়ি জমায়, খুব ভয়াবহ কষ্ট নিয়ে পাড়ি জমায়। দেশে আসার পরে এখন মা ভাই বোন বলতেছে যে তুমি বিয়ে করো। আমি বললাম যে না, আমি বিয়ে করব না, কারণ আমি একটা ধোঁকা খাইছি, আর সেকেন্ড টাইমে আর চাই না আমি বিয়ে করতে। মানুষের এইভাবে একটা লাইফ অনেকের ভালোভাবে গেছে না, আমার এইভাবেই যাবে, সমস্যা নেই, তার তো হয়েছে, এগুলি নিয়ে তোমরা করো না। না, সেটা তারা মানবে না। আর এদের আমার বোনের বিয়ের জন্য, বুঝছেন, প্রস্তাব আসতেছে, দুইটা একসাথেই হইতেছে। এখন আমি যখন চলে আসছি, বাড়িতে আসছি, বিভিন্ন কেউ তার শালিকে নিয়ে আসছে, কেউ তার বোনকে নিয়ে আসছে, হ্যাঁ, এবং কেউ তার শুভাকাঙ্ক্ষী মেয়েকে নিয়ে আসতেছে আমাকে দেখার জন্য, হ্যাঁ মেয়েকে নিয়ে আসতেছে। তা আমি, কিন্তু আপনি যে ওই সিঙ্গাপুর পুলিশের কাছে সারেন্ডার করলেন, ওরা কি বললো আপনাকে? ওখানে তো আমি মনে করেন ওই যে আমি 19 দিন আমাকে 3 মাসের জেল দিল। আমি যেহেতু মালয়েশিয়া থেকে চলে আসি, আমি মালয় ভাষা বলতে পারি, হ্যাঁ, যেহেতু আমি যে বিমান আসিনি, হ্যাঁ, কিন্তু ওরা কি করলো? ওরা আপনাকে আমার এই যে জেল দিল। জেল দেওয়ার পরে কি থাকতে দিল দেশে, নাকি বের করে দিল? আমাকে যে পরে আমার ছোটো ভাই টিকিট দিল, পরে আমি চলে আসলাম। মানে আপনি সিঙ্গাপুর থেকে একবারই চলে আসছেন? হ্যাঁ, একবারই চলে আসছি, আর আমি এখানে থাকলাম না। আচ্ছা, ঠিক আছে, যেহেতু আমি স্যালেন্ডার করছি। ওকে, ঠিক আছে। হ্যাঁ, ওখানে আমার লাইফ ব্যান করে দিছে যে আমি কখনোই সিঙ্গাপুর ইন করতে পারবো না, আর জীবনে কখনোই পারবেন না, পারবো না, এবং বৈধভাবে আর কখনো পারবেন না, না? বৈধ কোনোভাবে না। যদি আপনি যাইতে হয় তাহলে আমাকে ইমিগ্রেশন আগে নিতে হবে, লেটার দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। যদি তারা অনুমতি দেয় তাহলে আমাকে করতে পারবো। তো আমার 3 মাসের জেল দিল, তো আমার আচরণ দেখে তারা আমাকে 19 দিন রাখলো আর কি। হ্যাঁ, বলে যে ভাইয়া তুমি চলে যেতে পারো, দেখো। পরে এসে আমি চলে আসলাম, আসার পরে এভাবে মেয়েরা আসতেছে। পরে আমি দেশে গেলাম মেয়ে দেখতে, বিভিন্ন জায়গায় দেখতেছি মেয়ে। এর মধ্যে আমার ওই যে আমি যে বাড়িতে ভাড়া থাকি, ঠিক আছে,
আর তার পাশে তাজকবার নামে আর কি ওই কাকা, আমরা কাকা বলে ডাকি আর কি। তো আমার বোনের সাথে দেখা, তা বলতেছে যে তোমরা তো তোমার ভাইজনের তো কত মেয়ে দেখতেছো, তো আমার কাছে একটা মেয়ে আছে, কি তোমরা দেখবা? একটা প্রবলেম যখন আমার ভিতরে হয়ে পড়ছে, হ্যাঁ আমি সেকেন্ড প্রবলেমে যাইতেছি না। আমি বলছি একটা মেয়ে চাই, যদি সে চায় কিছু দিতে চায়, আমি সেখানে বিয়ে করব না, কোনো জিনিস আমাকে যাতে না দেয়। পরে আসি সে বলছে হ্যাঁ বাবা আমি এটাই একটা মেয়ে দিতে পারবো। পরে আমি বললাম যে মেয়ে কি করে? মেয়ে তো লেখাপড়া করছে কোন পর্যন্ত, ইন্টারমিডিয়েট। কাকা আমাকে মাফ করতে পারেন, আপনি তো জানেন আমার সার্টিফিকেট নাই, তা আপনি ইন্টারমিডিয়েট একটা মেয়ে আমার গলায় ঝুলাই দিবেন, এটা পসিবল? আপনি লেখাপড়াতে কী করবেন? আপনি লেখাপড়া করে যেটা মানুষ না করছে, আপনি তার চেয়ে অনেক 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 গুণ বেশি করছেন, যেটা লেখাপড়া মানুষ করে না। তা তুমি কি আপনার বাড়িতে ঘর বাড়ি কিছু করেছেন, ঘর বাড়ি তুলেছেন কিছু? না সেটাও করেননি আপনি? না না, এটা করি নাই। ভাই বোনদের মানুষ করেছেন? জি ওকে। হ্যাঁ করি নাই। এখানে একটা এই বলে যাই মাঝখানে আরেকটা জিনিস হয়েছে কি, সেটা হলো এই জিনিসটা আমি ভুলে গেছি। আমি সিঙ্গাপুর থাকতে আমি 25,000 টাকা করে প্রতি মাসে ওই যে মালয়েশিয়া যে ছিল আমার এই যে আলী আঙ্কেল, বুঝছেন, তার অ্যাকাউন্টে আমি জমা রাখছিলাম, সেখানে নিয়ে দেয়। এটা তো বিগ একটা কথাই। হ্যাঁ বলেন কত? সেটা হলো আপনার 21 লাখের থেকে আপনি যদি কয়েক মাস ধরে দিয়ে নিই, তাহলে আপনি মনে করেন 18 লাখ সামথিং। 18 লাখ টাকা আপনার ওই সময় জমা ছিল হ্যাঁ অ্যাকাউন্টে? ছিল। তো আমি ওই মনের ফুর্তিতেই আসছি যে ওখানে যে একটা কিছু করবো। হ্যাঁ ওই দিক দিয়ে আবার আমার বোনেরও বলছিলাম যে তুই একটা জায়গা দেখ, হ্যাঁ যদি পারি ওই জায়গাটা রাখবো। তো ওটা জায়গা দেখার জন্য চেষ্টা করছিল। সেটা কি হলো, আমি সিঙ্গাপুর যখন আসলাম, আমি তখন মোবাইলটা কল দিলাম, মোবাইলটা ঠিকই ধরছে এই আন্টি আলী আঙ্কেল, খুব একটা ভালো লোক। আমি ওনার বাসায় গেলাম, উনি যাই দেখি যে তারা 3 সদস্য অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার মেয়ে জামাই আর আলী আঙ্কেল। সে টাকা আমি আমি খুব ওখানে আমি পড়ে গেছি এই অবস্থা, যে আমার যা ছিল, যে আমি ভাই বোন কাউকে বলি নেই, এই প্রথম আজ বললাম। ওখানে আপনার 18 লক্ষ টাকা মার চলে গেল? হ্যাঁ এইটা একেবারে ক্যাশ টাকা ছিল, যেটা যাই আমি দেশে কিছু করব, যে বোনটা বিয়ে দেবো, নিজে বিয়ে বিয়ে করবো, কিছু একটা করবো। মাই গুডনেস, কপাল কতটা খারাপ হতে পারে। আপনি আরেকটা জিনিস, 2 মাস 3 মাস ইলিগেল লোক চাকরি করতে পারে না। আর আমি 11টা বছর চাকরি করে এসেছি কোম্পানিতে, আমার বসে এত ভালো জানতো। চলে আসার পরে আমি চুপ করে বসেছি, আমি কারোর সাথে শেয়ার করতে পারতেছি না এই বিষয়টা। আমি ভাই বোনের সাথে শেয়ার করলে যে ভাই বোনগুলো আমাদের আপনি বিশ্বাস করেন না কেন, সেটা চুপ করে রইলাম। যাক, এখন সে আমারে ওই মেয়ে দিবেই, তার আম্মা আসছে, সে আম্মা আমার বলতেছে, আমার বিষয়গুলি জানতেছে। আমি বললাম যে দেখেন, একটা মেয়ে 3টা জিনিস চায়, একটা হলো সুদর্শন একটা পুরুষ, যদি সেটা না থাকে তাহলে শিক্ষা, শিক্ষিত শিক্ষা, আর সেটাও যদি না থাকে সেটা তো অর্থ। 3টা একটা জিনিসও আমার নাই। সেই ক্ষেত্রে আপনি এই মেয়েটা আমার কাছে দিয়ে আপনি কি করবেন? আপনি হয়তো বলেন না, কিন্তু কাকা বলতেছে। তো পরে তারা দিবে যে না তুমি ভালো ছেলে, লেখাপড়া দেখি, লেখাপড়ার মতন যদি মানসিকতা তোমার ভিতরে আসে, যদি থাকে, তাহলে আমার সমস্যা নাকি, এই ওকে। আমি বললাম ঠিক আছে, তা আমি আপনার মেয়ের সাথে কথা বলবো। পরে আমি বললাম তোমার নাম কি? তা বলো যে রিমি। আমার নাম শোন। আমার সাথে যে তোমাকে বিয়ে দিতে চাইতেছে, এটা কি তুমি জানো? হ্যাঁ। কেন চাচ্ছে? আমার কি আছে না আছে তুমি কি জানো? হ্যাঁ জানি। কি নাই? তো বলে যে আপনার সার্টিফিকেট নাই। জীবনে মানুষের লাইফ কিন্তু একবার ভুল যদি করে ফেলায়, সে ভুল আর সংশোধন জীবনে হবে না। তোমার মতো একটা শিক্ষিত মেয়ে, তোমার গভীরভাবে চিন্তা করো। আমাকে যদি তোমার গ্রহণ করার আগে তুমি অনেকগুলি চিন্তা করো। 3 মাসের পর তারা ফাইনাল বললে, হ্যাঁ ফাইনাল জুলাইতে তার কনফার্ম হয়ে গেল। ঠিক আছে, কনফার্ম হওয়ার পরে না আমার আগস্টে 22 তারিখে বিয়ে হলো। ওনার সাথে আমি বললাম তুমি আসবে, আমার তো কোনো ফার্নিচার আমি কিছু কিনি নাই, কারণ আমার উদ্দেশ্য ছিল আমার বউ যেটা পছন্দ করবে সেভাবে আমি এগুলি তৈরি করব। এখন তুমি আমাকে বলো তোমার কী ডিজাইনের খাট দরকার, কী যেন তোমার তিলাম দরকার, কী ধরনের তোমার আলমারি দরকার, কী ধরনের তোমার ড্রেসিং টেবিল দরকার, তুমি আমাকে বিস্তারিত বলো। আর যদি তুমি আসতে পারো, সমস্যা নেই। তা বললে আমার আশা লাগবে না, আপনি পছন্দ করে আপনি করেন, আমার পক্ষে তো কোনো সমস্যা নেই। বাইশে খুব যে ঝাঁকানাকা করে বিয়ে করলাম। সে আমার বললো যে তোমাকে আমি কিসে করে বিয়ে করবো, গাড়ি না ঘোড়ার গাড়ি? বলো, তুমি সংকোচ করো না।
সে বললো যে আমি ঘোড়ার গাড়ি, ওকে আমি ঘোড়ার গাড়ি। আমি যে তাড়াতাড়ি আমার বোনের জামার সাথে যে ঘোড়ার গাড়ি ঠিক করলাম। হ্যাঁ, শাহবাগ যে আমি ফুলের অর্ডার দিলাম, সে আমাদের বিয়ে হয়ে গেলো। আমি আমাদের সংসার জাস্ট ভালো চলতেছে। 2008 সালে আমার দুজনের সময় আমার বাচ্চা ডেলিভারি। সেখানে আমার একটা বড় কষ্ট। ও তখন আপনি যেতে পারেননি? না, আমি ইটালিতে যাওয়ার কথা ছিল, আপনি যেতে পারেন? ইটালি যাইতে পারেন, ওটা আমার বাটপারি করছে। 14 লাখ টাকা আমাকে ধ্বংস করে দিয়েছিল। তো কি হয়েছে আপনার? ওই টাকাটা কি করছেন? আমি প্রথম 4 লাখ টাকা দিয়েছিলাম ইটালি জমা দেওয়ার জন্য, বিয়ের আগে আর কি। আচ্ছা, তো বিয়ের আগে 4 লাখ টাকা জমা দেওয়ার পরে তখন তো আমি বিয়ে করলাম। হ্যাঁ, বিয়ে করার পরে আর ওরা খালি শুধু ঘুরাইতেছে। এর ভিতরে আমার বিয়ে হয়ে গেল। এটা বেশি একটা টাইম না। বিয়ে হওয়ার পরে চলতেছে তখন 2008 সালে। এই 1 বছরতে আমার কাগজপত্র কিচ্ছু না। ওরা খালি আজ বলে কাইল বলে এইভাবে বলতেছে। পরে আর দিতেছে না। যাক, এই বাচ্চা বড় হইতে পরে আমিও এই বিদেশ যাওয়ার জন্য কোনো জব করতে পারতেছি না, কোথাও করতেছি না। এইভাবে আমি আমার ওই বোনটা বিয়ে দিছে। আমার প্রতি মাসে মান্থলি আপনার 50 থেকে 60 হাজার চলে যাচ্ছে। এখানে আমার ছোটো ভাই আমার কিছুটা যোগান দিতেছে। আর এদের আমি 2 বছর ওয়েট করতে যাই। আমার অনেক, আপনি চিন্তা করেন 2 বছর যদি আমি বেকার থাকি, আমার প্রতি মাসে 60 হাজার টাকা চলে গেছে। পরে এসে আমি এখনও তো প্রায় তো হয় না। পরে এসে আমার এক মহল্লায় দুঃসম্পর্কে মামা বলে যে তুমি লিভে যাবা, যে তোমার কন্ডিশন তো ভালো না। পরে এসে আমি কী করলাম, এর ভিতরে ইটালিতে ঠিক আছে ওরা একটা ভুয়াটা কাগজ আমার জন্য কমপ্লিট করলো যে তোমার কাগজ কমপ্লিট হয়ে গেছে, তুমি টাকা জোগাড় ব্যবস্থা করে নিয়ে আসো। তা আমি তার তো 4 লাখ টাকা দিয়েছি। ঠিক আছে, এখন আমার শাশুড়ি, আমি শ্বশুরবাড়ি গেছি, যার বা বলতেছে যে তোমার কি কাগজপত্র? হ্যাঁ, আমি কাগজপত্র হয়ে গেছে, টাকা পয়সা তো তোমার ঠিক টাকা। আমি বলছি টাকা পয়সা তো কিছু লাগবে আপনার তো, আর কিছু দরকার আছে। তো বলছি কত টাকা তোমার লাগতে পারে? আমি বললাম আপনার তো লাগবে আমার 14 লাখ, দেওয়া হয়েছে মতো 4 লাখ, তার বাকি টাকা কই? আমি দেখি ছোটো ভাইয়ের সাথে আলাপ করি, ছোটো 2 ভাই থাকে, দেখা যাক কী করা যায়, সমস্যা হইব না। পরে যাক শেষ পর্যন্ত টাকায় হইতে পরে 1 লাখ 2 টাকার সমস্যা পড়ার পরে আমার শাশুড়ি করলো কি, তার গলার হার আর আমার ওই আমার খালা শাশুড়ি তার গলার হার, কিছু স্বর্ণ, মানে ওই স্বর্ণগুলি দিয়ে তারা বন্ধক এক জায়গায় রাখে আমার এই 45 হাজার টাকার, ধরুন 50 হাজার টাকা আমাকে দিছে। এটা আমি চাইনি, তারা শেষে আমার দিছে যে যাতে সে যা হোক, এই টাকা যে যাতে থামানো হয়। যাক, নেওয়ার পরে এর পথে এই কাগজ ভুয়া। পরে আমি বললাম যে আমাকে এই অ্যাম্বাসি করান, তারা অ্যাম্বাসি করাতে পারতেছে না। এই দৌড়াইতে আমার এই 2 বছর পার হয়ে গেল। পরে এই টাকা আর আমার এই টাকা আর আমি পারতেছি না তাতে উড়াইতেও, এই 14 লাখ টাকা উড়াইতে পারতেছি না। আমি কোথায় হারা কই আসছে, মতিতে একবার যাই ধরি, দালাল ধরি, পাই না। এই আজকে কাইল দিন পরশু দিন টাকা, বা যাক। পরে আসে এর মধ্যে আমার এই মহল্লায় আমার যে সম্পর্ক মামা আর কি, হ্যাঁ বাড়ি বিক্রমপুর, বলছে লিবে একটা ভিসা আছে, যাবা? আমি বললাম যে কি জেনুইন ভিসা না ইলিগেল ভিসা বা জেনুইন ভিসা? তা আমি বললাম বুঝেন, কিন্তু আপনি আমার যদি কাগজপত্র আগে দেন তাহলে আমি রাজি হব, কারণ আমার অবস্থা ভালো না। যেহেতু আমার বউ খুব কষ্টের ভিতরে আছে। এর ভিতরে আমার বউর একটা জব করতেছে আপনার এই যে বনানী 11 নম্বর রোডে আপনার একটা ফ্যাশন শোতে। আমি সকালে যাই দিয়ে আসি, বিকেল দিয়ে নিয়ে আসি। খুব একটা ভালো একটা মনের মেয়ে, শোনা কথা ছিল তখন। তাকে ডিগ্রিতে সে অনেক দিন ভর্তি হয় নাই। পরে তাকে নিয়ে আমি বললাম যে না, তোমার তো লেখাপড়া করতে হবে, তুমি ভর্তি হোক। না, আমি আর করবো না। আমাকে কেন? তোমার করতে হবে, তোমার ভবিষ্যৎ দরকার আছে। তোমার যদি ছেলে সন্তান হয়, সে যদি তারা সন্তানের একটা গর্ব থাকবে যে না মা শিক্ষিত, বাবা যাই হোক। পরে আমি কী করলাম, তাই জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর দূরে হয়ে যায়। পরে আমি তিতুমির কলেজে বসে তার প্রথম ডিগ্রিতে ভর্তি করলাম আর কি। ওকে, ভর্তি করার পরে তারা ভর্তি করে দিলাম, সে ক্লাস করতেছে, তাকে নিয়ে আসছি, কোনো সমস্যা নেই। এখানে তো অর্থনৈতিক কর্মে আমি সঙ্গী নিয়ে পড়ছি, সে কিছুটা অনুভব করতে পারলো আর কি। ওকে, টাকা পয়সা দিতে আমি সব দিক দিয়ে টাকা পয়সা নাই। আমি এই 2 বছর বসে খাইছি, অনেক টাকা লস গেছে। এখন আমি কি করব? আমি হতাশ, এখন মারাত্মক একটা হতাশার ভিতরে পার করতেছি। আমার ওয়াইফ কিছুটা বুঝতে পারছে। পরে সে একটা ওই পার্ট টাইম একটা জব নিল। নেওয়ার পরে আমি
এখন ওই লিবিয়া যাওয়ার জন্য আমি প্রস্তুত নিলাম। নেওয়ার পরে আমার কাছে তো আর এত টাকা নাই, এখন এখানে 2.5 লাখ টাকা লাগবে। পরে এসে আমি কী করলাম, আমি মামার শ্বশুর আছে আমার, বরিশাল থাকে, তো ওনার মাধ্যমে একজনের থেকে আমি সুদের থেকে 50,000 টাকা নিয়ে আসলাম। মান্থলি আপনি 5,000 টাকা দিতে হবে, ঠিক আছে। দেখো ওখান থেকে আনলাম, আইনে টাকাটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি যে হোক আমি লিবিয়া চলে গেলাম। এটা 2009-এর লাস্টের দিক আর কি। হ্যাঁ, যাওয়ার পরে আমি 8 মাস পরেই লিবিয়া আপনার যুদ্ধ শুরু হয়ে গেল। ওখানে অবস্থা ভালো ছিল। এর ভিতরে আমি তাকে আমার ওয়াইফের কাছে 3 লাখ টাকার মতন পাঠাইছিলাম। হ্যাঁ, যেভাবে পারো, কিন্তু এই টাকাটা পরিশোধ করতে পারে নাই। যে টাকাটা আপনি মামার শ্বশুর থেকে আনছিলাম ইটালিতে যাওয়ার জন্য, হ্যাঁ, এই টাকাটা শোধ করতে পারে নাই। আর ওই যে খালাম্মার যে জিনিস ছুঁয়ে যে আমি আনলাম, হ্যাঁ, আর এই যে আমার শাশুড়ি গলার যে জিনিসটা নিয়ে আমি আনলাম, এটা আমি পরিশোধ করতে পারি নাই। এর মধ্যে আমি লিবিয়াতে ছিলাম, শূন্য হাতে চলে আসলাম এই যুদ্ধের কারণে। হ্যাঁ, যুদ্ধের কারণে শূন্য হাতে চলে আসলাম, অনেক কষ্ট সেটা। কারণ পরে চলে আসলাম। আসার পরে যেটা হলো, এখানে বলি, লিবিয়া থাকতেই, যুদ্ধের আগেই আমার লিবিয়া থাকতে আমার শালীর বিয়ে হয়ে গেল। আমাকে জানাইছে, তারা কমপ্লিট করার পরে আমার জানাইছে বিয়ে হওয়ার পরেই। কিন্তু লিবিয়া যাওয়ার পরে আমার কাছে একটা কল আসলো, তার আমার শালার বন্ধু-বান্ধব থেকেই বলল যে, ওরা আমার দুলাভাইকেই বলতো যে, দুলাভাই, যে আপনি রানাকে চেনেন? আমি নামটা বলতে চাইতেছি না। তাকে কি চেনেন আপনি? আমি বললাম না। রিমি তো তার কোচিং সেন্টার ছিল, কোচিং সেন্টার, সে টিউশনি করতো। রিমিটা মানে আপনার ওয়াইফ? রাইট। ওকে। হ্যাঁ, তার সাথে আমি প্রায় দেখি গুলশান থেকে আসতে, তার মোটর সাইকেলে। আমি বললাম হতে পারে। আমি যাওয়ার পরে করছি সে আবার, আমি যে জবটা ছিল না সেই জবটা ছেড়ে দিছে। রানানি এই জবটা দিছে, এই ওখানে যে গুলশান মানারাত কলেজের সামনে জবটা দিছে, সেখানে এই জবটা করতেছে। আমি আর কি জানি না কিছু। পরে এসে আমার এটা বললাম যে হতেই পারে, হয়তো তার আত্মীয় স্বজন, তার ভাই ব্রাদার হতেই পারে। হ্যাঁ, এটা নিয়ে টেনশন কিছু নাই। হ্যাঁ, এটা বলার তোমার দরকার নেই, ঠিক আছে। এটা বললে আমারও মন খারাপ লাগবে, যেহেতু আমি বাংলাদেশে না। পরে আবার একদিনকে সে আমার আত্মীয়র ভিতরে একজনে কল দিল, বলে যে ভাই, এমন দেখলাম ভাবিরে একজনের যাইতে মোটর সাইকেলে। কোন দিকে যাইতে দেখলাম যে আপনার উত্তরার দিকে যাইতে দেখলাম। আমি বললাম যাই না, হইতে পারে তার আত্মীয় স্বজন হইতে পারে, এখান থেকে আমি কিছু বুঝি না, আমি তো আর সব আত্মীয় স্বজন তার চিনি না। আর আমার তো সে বলো না যে কোথায় ভালো মন্দ, কারণ হেস্টল জবটা কিন্তু ছেড়ে দিছে সে। কিন্তু আপনি যে আগে যে জবটা করতো সেটা নাই, কিন্তু সে কিন্তু অন্য একটা জব নিচ্ছে আপনার গুলশানে। যাই, আমি এটা হলো পরে বিয়ে হলো, আমি চলে আসলাম। আসার পর যেটা হলো, দিস ইজ দ্য সামথিং রং, যেটা আমার চোখে দেখলাম। সেটা দেখার পরে আমি খুব মানে জিনিসটা খুব স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করতেছি। কী ছিল ঘটনাটা আমাকে বলেন। হ্যাঁ, সেটা আমি বলতেছি। সেটা হলো কি, আমি যখন আসলাম, সে আমাকে উপস্থিতিতেই সে চলে যেত, আমাকে সাথে শেয়ার করতো না। আপনার সামনেই সে চলে যেত, যে লোকটাকে সাথে সে বাইকে উঠতো সেই লোকটার কাছে? হ্যাঁ, ওই যে যখন সে তো এখন সে বিয়ে হয়ে গেছে আমার, সে তো আমার তার সাথে চলে যায়। সে আমাকে কোনো শেয়ার করে না, কোথায় যাচ্ছে, কী যাচ্ছে, সে কিছু বলে না। আর সে বলতেছে, রিমি, সে তো আমার ওয়াইফের নাম দিয়ে ডাকতে পারে না, যেহেতু সে ছোটো। তারপরে আমি এটা দেখলাম যে হ্যাঁ, একদিনকে আমি সকালবেলা এক লোকে কল দিছে। কল দেওয়ার পরে কী জানি একটা সে বলতেছে, বলার পরে আমি বললাম, এই রিমি, তোমার তো আজকে আছে, কলেজে যাবো না? তখন ভর্তি হয়েছে আর কি মাস্টার্সে। এখন আমার সকালবেলা আমার বলতেছে যে তুমি থাকো, আমার সাথে তোমার যাওয়া লাগবে না। আমি বললাম কেন, তুমি এত দূর যাবা, একা একা যাবা? আমি চলো দিয়ে আসি। দিয়ে আসি, কারণ না তোমার যাওয়া লাগবে না, তুমি চুপ করে। কিন্তু আমার একজন কল দিতেছে, সে বলতেছে, আমার বলতেছে 5 মিনিট, 2 মিনিট এরকম বলতেছে। পরে আসে আমি আবার বললাম যে না, আমি যাই, তোমার সমস্যা। সে যখন বললো যে না থাকো, আমি থাকলাম। সে আমাকে একটা কিস দিয়ে
হ্যাঁ বাইরে চলে গেল। চলে যাওয়ার পরে যেটা হলো, সে আমার কলেজ থেকে তাদের এলাকারই বন্ধুবান্ধব আমার এই ওয়াইফেরই, সে আমার কল দিয়েছে, কইছি কি যে আপনি কই? আমি কি বাসায়। আপনি কি কলেজে আসতে পারবেন? আমি কি হ্যাঁ আসতে পারবো, আসেন। পরে গেলাম, যাওয়ার পরে আমার বললো যে ব্যাপার, তা আপনার ওয়াইফেরকে আমি রাজীবের সাথে যাইতে দেখলাম জানি কোথায় কলেজ থেকে। পরে এসে আমি গেলাম, উনি করলো কি ঠিকই আবার কলেজ থেকে ব্যাক করছে, মোটরসাইকেল নামলো, আমার সামনে নামলো। হ্যাঁ, আমি তাকে দেখে আমি চলে আসলাম। চলে আসার পরে আমি আর তার ভালো মতো কিছু বলি নাই। যাক, আসার পরে উনি বাসায় আমাকে খুব বোঝানোর চেষ্টা করতেছে। কী বোঝানোর চেষ্টা? যে সে আন্দাজ করতেছে আমি কলেজে গেছিলাম, সেটা তার অনুভব, তার ভিতরে একটা ফিলিংস তৈরি হয়েছে, সে হয়তো দেখছে আমাকে। সে আমার বলতেছে যে রাজীব নিয়ে আমি একটু বনানি গেছিলাম, হ্যাঁ আমি তাছাড়া তো আমি এগুলি তাড়াতাড়ি ঠিক করতে পারতো না, দৌড়ে ঝাপ করে আমার এগুলি সব ফর্মগুলি ঠিক করে দিছে। আমি কিন্তু ঠিক আছে। আমি বললাম যে তোমার কেন, তোমার যে এত সমস্যা, তোমার কলেজের সামনে তো অনেকগুলি ফটোকপি আছে, তোমার ছবি তুলতে বনানি যাবা? আমি এটা রাখলাম। পরে আসে আমি বললাম কি যে দেখো, তুমি যেটা করছো এটা যদি আমি করি তোমার কাছে কেমন লাগবে, কষ্ট লাগবে কি না? সে আমাকে সাথে সরি, যেটা আর কখনই হবে না। ইজ ওকে, আমি স্বাভাবিক। ক বছর আগের ঘটনা এটা? এটা হলো 10 সালে। 2010 সালে। 10 সালে। ওকে। আমি তখন রেখে দিলাম। পরে আমি এখনই যেটা হইতেছে, আইসা দেখি যে আমার ওই শালি অসুস্থ, আসমার অসুস্থ, মারাত্মক অসুস্থ। তাকে আপনার ওই সাবুদ্দিন মেডিকেল হসপিটালে ভর্তি করছে। সেখানে দৌড়ে গেলাম। দৌড়ে যাওয়ার পরে যাই দেখে হ্যাঁ সে মারাত্মক, সে আইসিইউতে আছে। আইসিইউ ওখানে যেটি ভুল ট্রিটমেন্ট হয়েছে, সে ওখানে মানুষ আপনার কাউকে চেনে না এই অবস্থা। পরে তাকে রিলিজ দিয়ে আপনি নিয়ে গেল আয়শা মেমোরিতে, এই যে আপনি সে মহাখালী। সেখানে যাওয়ার পরে এখন হসপিটালে সে আছে, আমি আমার ওয়াইফ, আমি আমার শালীকে সেবা যত্ন করবো, এটাই স্বাভাবিক। সেটা হয় না। আমি বাসার থেকে একেবারে, আর সে আমার ওয়াইফ আমার ভাইরা মোটরসাইকেল আসে, আমি 6 নম্বর বাসে বা গাড়িতে বা সিএনজিতে যেটা আমি যাই, আর সে তার মোটরসাইকেলে সে যায়। হ্যাঁ, যাক, সেটা যাইতেছে। আর আমি যখন হসপিটালে যাই, ভাইরা আমাকে রুমে ঢুকতে দেয় না, সে আমাকে রুমে ঢুকতে দেয় না। এখানে একটা শব্দ আমি মিউট করছি, ওনার আত্মীয়ের মধ্যেই এই ধরনের সম্পর্ক, এবং এই জন্যেই আমি শব্দটা মিউট করছি, কারণ এটার একটা সোশ্যাল ইম্প্যাক্ট আছে এই অনুষ্ঠানের। লাখ লাখ মানুষ এই অনুষ্ঠানটা শোনে। আমরা চাই না যে এই সম্পর্কটা সবাই জানুক। এটা একটা অ্যাডাল্টারি সম্পর্ক অ্যাকর্ডিং টু সোহানস ভয়েস, মানে ওনার মতে ওনার ওয়াইফ ওনার আত্মীয় সম্পর্কের কারো একজনের সঙ্গে একটা অবৈধ অনৈতিক সম্পর্কে জড়িত। আমি সম্পর্কটাকে খুব প্রেসাইজ করে নিয়ে আসতেছি। আমি জানি যে স্টোরিটা অনেক বড় হবে, কারণ 2010 সালের ঘটনা এটা। যেহেতু আমি শর্ট করেই বিষয়টা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। আপনার ওয়াইফ কি এখন আপনার সঙ্গে থাকে? না। কত বছর যাবত আপনার সঙ্গে থাকে? আমার 5 বছর যাবত। শেষ 7 বছর হয়ে গেছে, 2018 না 7 বছর। যে সম্পর্কটা নিয়ে আপনি সন্দেহ করছিলেন, সেই সম্পর্কটা কি সে ডিক্লেয়ার করেছে যে হ্যাঁ ওনার সঙ্গে সম্পর্কটা আছে? না, সে ডিক্লেয়ার করে নাই। সে declare করে- আমিও ডিক্লেয়ার করিনি। তো ও এখন কোথায় আছে? ওখানে তার মার বাড়িতে আছে। ওয়াইফ কি তার মার বাসাতে আছে নাকি যার সঙ্গে সে ঘোরাফেরা করতো তার বাসায় আছে? মানে 2 বাসায় থাকে। দুই বাসায়? মেজরিটি টাইমে আপনার আমার ভাড়া বাসায় থাকে। এটা নিয়ে আপনাদের মধ্যে কথোপকথন হ্যাঁ, হতো? অনেক কথা হয়েছে, আমি অনেক বকাঝকা দিচ্ছি। এটা বকাঝকা করেছেন, গায়ে হাত তুলেছেন? হ্যাঁ, ইম্পসিবল। আমি কখনোই গায়ে হাত তোলেননি? না, না, আমি- বকাঝকা করেছেন এবং এক পর্যায়ে সে সংসার ত্যাগ করে সে চলে গেছে। আপনার যে বাচ্চাকে নিয়ে এসছেন, এই বাচ্চাটা কোথায় থাকে? বাচ্চাটা তার আমার কাছে থাকে, আমি স্বেচ্ছায় রাখি। এটা একটা আপনি মেনে নিয়েছেন? আমি মেনে নিয়েছি আমার বাচ্চার কারণে। তো এই 5 বছর সম্পর্ক সে আপনার সঙ্গে থাকে না, তো আপনি কি চান? আপনাদের মধ্যে ডিভোর্স হয়ে যাওয়াটা কি স্বাভাবিক না? আমি এটাই চাইছিলাম যে যেহেতু সে আমাকে একটা সময় তার ভালো লাগছিল, আমার বিয়ে করছে, এখন তার ভালো লাগতেছে না, সে যদি চলে যায় আমার কোনো আপত্তি নেই। আবার যদি সে কাম ব্যাক করে আমার কোনো প্রবলেম নেই, আমার পক্ষে কোনো সমস্যা নেই। বিভিন্ন আইন আদালতের ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, আইন আদালতের ব্যাপার আপনারা চাইলে পারিবারিক আদালতে গিয়ে বিষয়টা সমাধান করতে করতে পারতেন, পারি, হ্যাঁ। তো যাননি কেন? এখন আমি যাই নাকি আমার বাচ্চাটার উপর ভরসা করে। একটা মেয়ে অন্যায় করতেই পারে, আবার সে সংশোধন হইতেও পারে। আমি জাস্ট ট্রাই করার জন্য এই বাচ্চাটার জন্য আপনি অপেক্ষা করতেছেন? জি, তাই আমি করতেছিলাম যে একটা মেয়ে অন্যায় করতে পারে। আপনি তার মানে লাস্ট 5-7 বছর আর দেশের বাইরে যাননি? না, আর যাই, আর যাওয়া হয় নাই। কি করে আপনার সময় কাটে? আমি আমার সময়টা ওই যে আমার বাচ্চাটা মাঝে মাঝে আমি যাই ওখানে। আর এমনিতে কি করেন আপনি? এর মাঝে আমি একটা কফি শপ দিছিলাম, কফি শপের টাইম দিছিলাম। ওই কফি শপটা কি এখন আছে? না, এটা আমি সেল করে দিছি। এখন তাহলে কি করেন? এখন আমি ঠিকাদারি ব্যবসা করতেছি আর কি। ঠিকাদারের ব্যবসা করেন, এইভাবে আপনার দিন চলে? চলে চলে।
এই ফাঁকে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো বা অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001-024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের। আপনার ছেলেকে আমি কিছুক্ষণের জন্য নিয়ে আসতে চাই, তার লাইফের স্টোরি, যেটা ও স্টুডিওতে বারবার ঢুকে পড়ছিল, জি, জি। ও এখানে থাকতে চায়, ও খুব চঞ্চল প্রকৃতির। রাইট। কি যেন নাম বলছিলেন? আবিদ। আবিদ। আবিদকে নিয়ে আসার আগে আপনি আমাকে একটু বলেন যে এই গল্পটা আপনি রেডিওতে আজকে কেন বললেন? আমি যেটা শ্রোতাদেরকে বলতে চাই, সম্মানীয় শ্রোতাদের বলতে চাই, যে আমি যেটা যে জায়গার থেকে এটা করছি, এটা যেন আমার মতন এভাবে কেউ না করে। এই ভদ্রলোক আরেকটা জিনিস বলতে পারেননি, আমার গল্পটা আমি যতটুকু ওনার কাছ থেকে শুনেছিলাম, যে উনি চাইলেই ওনার ওয়াইফকে হয়তো পেশি শক্তি বলে ওনার কাছ থেকে নিয়ে আসতে পারতেন, কিন্তু সেই পেশি শক্তিটা ওনার নাই, ওনার কোনো ব্যাকআপ নাই, ওনার পেছনে দাঁড়াবার মতো কেউ নাই। কিন্তু ওনার যেই আত্মীয় সম্পর্কের যে লোকটি, উনি রাজনৈতিকভাবে একজন ক্ষমতাসম্পন্ন ব্যক্তি, যে কারণে উনি সাহসও পান না। আমাদের যিনি অতিথি সোহান, তিনি সাহসও পান না কোনো স্টেপ নিতে। অদ্ভুত এক জীবন। আমি এই বর্তমান জীবনটাকে কোনোভাবে মূল্যায়ন করতে চাই না তার, আমি বরং সেই শৈশব থেকে বাবা হারা একটা সন্তান, বাবা থেকেও নেই, এতিম, এই একটা সন্তান তার পরিবারের জন্য কী পরিমাণ স্যাক্রিফাইস করে 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 এগিয়েছে, শেষ পর্যন্ত সে তার জীবনে এখনও স্যাক্রিফাইসের মধ্যেই আছে। আমি তার এই বৈদেশিক জীবনটাকেই বড় করে দেখতে চাই, যে একটা মানুষ নিজের জীবনের কত বড় বড় স্যাক্রিফাইস করে সে তার সংসারকে টিকিয়ে রাখার জন্যে, পরিবারকে টিকিয়ে রাখার জন্য নিজের বিদেশ হয়ে টিকে থাকে। আপনার ভাই বোনরা এখন কোথায় আছে? একদম ছোট ভাইটা? আর ছোটো ভাইটা দেশে আসছে, সে একটা জব করে, এখন জব করে। পড়াশোনা করিয়েছেন তাকে? হ্যাঁ। কত পর্যন্ত সে পড়েছে? যে ইন্টারমিডিয়েট পাস করছে। পাস করেছে। আর আপনার বড় দুই বোন? বড় দিন বই একটা হলো আপনার ইন্টারমিডিয়েট এসএসসি পাস করে ইন্টারমিডিয়েট পড়ে নাই, আর ছোটোটার বিয়ে হয়েছে, তার দুইটা ছেলে আছে, একটা ভাগ্নে আছে। সবাই মোটামুটি খেয়ে পড়ে ভালো মতো আছে? মোটামুটি ওরকম কেউ নাই আর কি। আপনার মাটা কোথায় আছে? মাটা আমার কাছে আছে, মার আমার দুই কাছে ভাই থাকেন আপনি? আর আমার ছোটো ভাইয়ের ওয়াইফ আর আমি থাকি। আচ্ছা, তো আমার দুইটা কথা শুনছি। শিওর বলেন। হ্যাঁ, সেটা হলো যখন সে এভাবে চলে যায়, পরে আমাকে সে হসপিটালে আমার ঢুকতে দেয় না, আর যদি আমি দেখে যে ঢুকতে, সে দূরে থেকে আমার হাত ইশারা করে, আমার খুব কষ্ট লাগে, এই বিষয়টা খুব কষ্ট লাগে। আমার ওয়াইফ যেতেছে, আমি আমার ওয়াইফকে বললাম যে দেখো আমাকে কেন ঢুকতে দিতেছে না, আর তোমাকে দিতেছে, আর তুমি তার সাথে মোটর সাইকেল আসতেছো, আমি আসতেছি না। দীর্ঘদিন ধরে সেই একটা অজুহাত দেখে সে দীর্ঘদিন ওই বাসায় থাকে, আসে না, আমার কাছে আসে না, আমার বাসা পাকটা কোনো কিছু করে। আপনি কথা বলছেন একটু আগে, বাট আমরা আপনার এই কষ্টের জায়গাটাকে বড় করে দেখতে চাই, স্যাক্রিফাইসের জায়গাটাকে বড় করে দেখতে চাই, বাচ্চাটাকে নিয়ে আসতে চাই। মাইক্রোফোনের সামনে আসো। তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? কি নাম তোমার? আবিদ। আবিদ। কোন ক্লাসে পড়ো? 3-তে। তো যে তুমি এতক্ষণ বাইরে স্টুডিওতে বসেছিলা, কেমন লাগতেছিল তোমার বসে থাকতে? একটু মজা লাগে না। একটু মজা লাগে না? এখন মাইক্রোফোনে কথা বলতে মজা লাগতেছে? ওকে, বাট তুমি তো জানো না যে কথা কে শুনতেছে, কীভাবে শুনতে পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমার আব্বু আম্মু একসঙ্গে, তোমার ইচ্ছা করে না তোমার আব্বু আম্মু সবাই একসঙ্গে থাকুক? হ্যাঁ। তুমি তো তোমার আব্বুকে এক জায়গায় পাও, তোমার আম্মুকে এক জায়গায় পাও। হ্যাঁ, আব্বুর কাছে কয়দিন থাকো, আম্মুর কাছে কয়দিন থাকো? তুমি কি আব্বুর কাছে থাকো? না। থাকো, কয়দিন থাকো সপ্তাহে? 2 দিন থাকি। কোন কোন দিন? শুক্রবার শনি। আর বাকি দিন আম্মুর কাছে? আব্বু আম্মু একসাথে থাকলে ভালো হয় না, নাকি ঝগড়া করে শুধু? ঝগড়া করে। কে বেশি ভালো, আব্বু না আম্মু? দুজন। এটা কে বলছে? কেউ না কেউ তো বেশি ভালো হয়। যখন আবদার করে তখন কে বেশি করে, হেল্প করে? আব্বু বেশি নাকি আম্মু? আব্বু। আব্বু। হ্যাঁ। কি হবা তুমি বড় হয়ে? আমি বড় হয়ে আমি প্লেন চালাবো। পাইলট হবা? পুলিশ। পুলিশ? আচ্ছা ঠিক আছে, তুমি অনেক কিছুই হও, তোমার জন্য দোয়া থাকলো, অনেক কিছু হও তুমি।
আবিদ অনেক ভালো থাকুক এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি মানে এই ধরনের গল্প থেকে আরেকটা নতুন গল্পের জন্ম হবে। সেই গল্পটা যেন এমন গল্প না হয় যেটা দুঃসহ একটা গল্প, কারণ আবিদের জীবনে এমন একটা গল্প আমরা চাই না যে গল্পের জন্য তার বাবা এবং মা দায়ী হোক। খুবই দুঃখজনক একটা গল্প, কে বা কার জন্য দায়ী সেটা জানি না। কারো কারো জীবন থাকে, কারো কারো ভাগ্য থাকে, সে মানে কারো কারো জীবন থাকে সমস্ত কিছুই ভাগ্য নিয়ন্ত্রণ করে। আমরা আসলে এই মানুষটিকে আজকে না হয় ভাগ্যের ওপরেই দোষ দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই, পার পেতে চাই।